সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই আশা করি ভালো আছো। তো আজকে আমাদের যে ক্লাস আমরা নিব এটা আমাদের থিওরির আজকে আমাদের লাস্ট ক্লাস অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস শিডিউল অ্যান্ড আওয়ার ইন্টেনশন। সো আমি চেষ্টা করবো আজকের থিওরি পার্টটা অবশ্যই শেষ করার জন্য, আর ল্যাবের যে রিমেইনিং পার্টগুলো আছে সেগুলো আমরা আপকামিং যে ক্লাসেস সেগুলোতে আমরা কমপ্লিট করবো। তো আমি সরাসরি আমার স্ক্রিন শেয়ারিংয়ে চলে যাচ্ছি। সো প্রথমে আমি যেটা শো করতে চাই সেটা হচ্ছে আমাদের পিডিএফ 3-তে চলে যাই আমি। ওকে, ওকে। সো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 10, ডেটাবেস। এবং আমরা এর আগে অপারেটিং সিস্টেম সফটওয়্যার, তারপরে তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং নলেজ গেদার করছি। এবং অপারেটিং সিস্টেম নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করছি। অপারেটিং সিস্টেমের বিভিন্ন যে ফিচারগুলো আমরা জানার চেষ্টা করছি এবং বোঝার চেষ্টা করছি। আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি স্যার। সো ঠিক আছে। তো আমি তোমাদেরকে আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে ডেটাবেস। ডেটাবেস মানে ইউজুয়ালি যেটা আমরা বুঝি, ডেটাবেস মানে হচ্ছে আমাদের ডেটার যেটা ভান্ডার, আমাদের যে ডেটা আমরা যেখানে রাখি, যেভাবে রাখি, সেটা হচ্ছে ডেটার ভান্ডারটা হচ্ছে ডেটাবেস। যেমন দেখো আমার কাছে তোমাদের এই যে অ্যাটেন্ডেন্স শিট দেখতে পাচ্ছ সবাই? অ্যাটেন্ডেন্স শিট এক্সেলে, জি স্যার, দেখা যাচ্ছে। এটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স শিটের ডেটাবেস। অর্থাৎ তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা যদি আমার কাছ থেকে চায় তোমাদের অফিস থেকে, তখন আমি তাদেরকে এটা প্রোভাইড করব এবং এটার উপর ভিত্তি করে ওরা ওরা নির্ধারণ করবে যে তোমাদের এই কার অ্যাটেন্ডেন্স কতটুকু। এবং সেই অনুযায়ী দেখো টোটাল অ্যাটেন্ডেন্স এখানে শো করছে, দেখছো? সো টোটাল অ্যাটেন্ডেন্স দেখো, যেটা তোমরা জানো অলরেডি এক্সেলে তোমাদেরকে আমি দেখাচ্ছি। টোটাল অ্যাটেন্ডেন্স দেখো 1 থেকে 17 পর্যন্ত, এই দেখো সবগুলো ক্লাসে কভার করছে। অর্থাৎ আজকে হচ্ছে 17তম ক্লাস, 15/6/2021। তো এটাতে আজকে যারা প্রেজেন্ট তাদের আমি অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে তো তাদেরটা এখানে শো করবে। তো অলরেডি অনেকে দেখো 16টা ক্লাস অলরেডি দাঁড় করছে, মানে তারা 16টা ক্লাস আমি নিচ্ছি, 16টার মধ্যে 16টাতেই তারা প্রেজেন্ট ছিল। সো তারা যদি আজকেও প্রেজেন্ট থাকে, যারা 16টা ক্লাস অলরেডি করছে তারা যদি আজকেও প্রেজেন্ট থাকে, তার মানে তারা 17টা ক্লাসের মধ্যে 17টাতেই প্রেজেন্ট থাকবে। তারপরে আবার অফলাইনে আমি যে তোমাদের লকডাউনের আগে, আমাদের ইউনিভার্সিটি বন্ধ হওয়ার আগে ফিজিক্যাল ক্লাসরুমে যে আমি তোমাদের ক্লাসগুলো নিয়েছি, অনলাইনের আগে আর কি, অনলাইনের পরিবর্তে সেগুলো এখানে অ্যাড যোগ হবে, সেগুলো এখানে অ্যাড করব, ইনক্লুড হবে। সো এই যে পুরো বিষয়টা, এটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স শিট। আবার এটা হচ্ছে তোমাদের, এটা কিসের অ্যাটেন্ডেন্স শিট? এটা হচ্ছে তোমাদের থিওরির অ্যাটেন্ডেন্স শিট, এই যে। আর এটা হচ্ছে, দেখছো, এটা হচ্ছে তোমাদের ল্যাবের অ্যাটেন্ডেন্স শিট। খেয়াল করো, এই যে ল্যাবের অ্যাটেন্ডেন্স শিট, যেটা তোমরা দেখছো আগে, তোমাদেরকে আমি পাঠাইছি। এটা তোমাদের ল্যাবের অ্যাটেন্ডেন্স শিট। এই যে ল্যাবে আমি 7টা ক্লাস নিয়েছি। সো এই যে এই ইনফরমেশন গুলো, এই যে ডাটাগুলো এখানে দেওয়া হয়েছে, তো ডাটাগুলো দেওয়ার পর একটা বিশাল আমরা একটা তথ্য ভান্ডার পাইছি, ডাটাবেস পাইছি। কয়জনের? এখানে 131 জন, তোমাদের 132 জন, 132 জনের বিশাল একটা তথ্য ভান্ডার এখানে পেলাম ল্যাবের জন্য এবং থিওরির জন্য। তো এটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স শিটের ডাটাবেস। যে অ্যাটেন্ডেন্স শিটটা তোমাদের ডিপার্টমেন্টে দিলে তোমার সেই অনুযায়ী তোমাদের এখান থেকে পার্সেন্টেজ বের করবে যে কে কয়টা ক্লাসে প্রেজেন্ট ছিল। যেমন এটা এখান থেকে পার্সেন্টেজ ইজিলি বের করে ফেলা যাবে, যেটা তোমাদেরকে আমি আগেও দেখাইছি পার্সেন্টেজ কিভাবে বের করে। জাস্ট এটার সাথে আমরা ক্লাসের ক্লাসের এটাকে ক্লাসের সাপেক্ষে আমরা 100তে কল্পনা করব। তাহলে এটাকে ক্লাসের সাপেক্ষে যদি 100তে কল্পনা করি তাহলে কত হবে সেটা আমাদের দেখার বিষয়। কেউ যদি 17টা ক্লাসের মধ্যে 17টা করে তাহলে 100%। সেই 17টা ক্লাসের মধ্যে যদি 15টা করে তাহলে তার 16টা করে তাহলে পার্সেন্টেজ কমে যাবে। 17টা ক্লাসের মধ্যে 15টা করলে পার্সেন্টেজ আরো কমে যাবে। 17টার মধ্যে 14টা করলে পার্সেন্টেজ আরো কমে যাবে। এভাবে পার্সেন্টেজটা আমরা কি করতে পারি, বের করতে পারি। বা ডিপার্টমেন্টও চাইলে এখান থেকে তোমাদের পার্সেন্টেজটা বের করতে পারে। সো তার মানে কি, ডিপার্টমেন্টকে একটা ডাটাবেজ আমরা দিয়ে দিচ্ছি, ডাটার ভান্ডার। এই যে ডাটা দিয়ে দিচ্ছি, অনেকগুলো ডাটা না, দেখো রোল নাম্বার 20/01 ডাটা আছে, 20/02 ডাটা আছে, 20/03 ডাটা আছে, এভাবে 132 জনের ডাটা আছে। সো 132 জনের
সবার ডেটাগুলো একত্র করার পরে এটা পুরোটা একটা ইনফরমেশন, এটা বিশাল একটা ইনফরমেশন, বিশাল একটা ডেটাবেস। সো এই যে ডেটাবেস বা এই যে তথ্যের যে ভান্ডার, সো এই ভান্ডারটাতে তোমাদের এইখানে তোমার এই ডেটাবেসের, তো এটা তোমার যেটা দেখতে পাচ্ছ এই ডেটাবেসটা হচ্ছে, এই ডেটাবেসটা হচ্ছে একটা কি বলা যায় তোমার অ্যাটেন্ডেন্স ডেটাবেস। তো এরকম অসংখ্য রকম ডেটাবেস হতে পারে, যেমন তোমাদের স্টুডেন্টস ইনফরমেশন একটা ডেটাবেস থাকতে পারে, টিচার্স ইনফরমেশন নিয়ে একটা ডেটাবেস থাকতে পারে, অফিসারদের একটা ডেটাবেস থাকতে পারে, স্টাফদের একটা ডেটাবেস থাকতে পারে, তারপরে তোমার স্টুডেন্টদের গার্জিয়ানদের একটা ডেটাবেস থাকতে পারে। সো এরকম অসংখ্য ডেটাবেস আছে এবং অসংখ্য ডেটাবেস থাকতে পারে। যেমন আমাদের লাইব্রেরিতে অসংখ্য বই আছে, তোমাদের সেমিনার রুমে অনেক বই আছে। তো এই বইগুলো একটা ডেটাবেস থাকতে পারে যে কোন কোন বই আছে, কোন কোন বই কে কখন নিছে, কে কে নিছে, কে ফেরত দিচ্ছে, বা কার কাছে কোন বইটা আছে, সে এই যে এটা একটা বিশাল ডাটাবেস। সো এই যে যে বিষয়গুলো, এই যে জিনিসগুলো, এগুলো সবগুলোই হচ্ছে আসলে ডেটাবেজের অন্তর্ভুক্ত। তো বলা হচ্ছে, দেখো যে আমরা একটু আস্তে আস্তে উপরে যাই। বলা হচ্ছে ডেটা মে বি লজিক্যালি অর্গানাইজ ইনটু ক্যারেক্টার্স, মানে সেটা ক্যারেক্টার্স হতে পারে, ফিল্ডস, রেকর্ডস, ফাইলস অ্যান্ড ডেটাবেজেস। মানে ডেটাটা আমরা চাইলে কি করতে পারি, ক্যারেক্টার হইতে পারে, ফিল্ড হইতে পারে, রেকর্ড হইতে পারে, ফাইল হইতে পারে, অথবা ডেটাবেস আকারে আমরা ডেটাটাকে অর্গানাইজ করতে পারি। জাস্ট অ্যাজ রাইটিং ক্যান বি অর্গানাইজ ইন লেটার্স, মানে ডেটাগুলোকে লেটার দিয়ে অথবা ওয়ার্ড দিয়ে অথবা সেন্টেন্স দিয়ে প্যারাগ্রাফ দিয়ে অথবা ডকুমেন্ট আকারেও আমরা কি করতে পারি, ডেটাগুলোকে আমরা অর্গানাইজ করতে পারি। এক্সাম্পলস অফ দিস লজিক্যাল ডেটা এলিমেন্টস আর শোন ইন ফিগার 10.1। আমরা ফিগার 10.1টা একটু দেখি। এই যে ফিগার 10.1, দেখো একটা ডেটাবেসের মধ্যে কি থাকতে পারে, ফাইল থাকতে পারে, রেকর্ড থাকতে পারে, ফিল্ড থাকতে পারে এবং অসংখ্য ক্যারেক্টার থাকতে পারে। সো এগুলো সবগুলোই হচ্ছে ডেটাবেজের অন্তর্ভুক্ত, একটা ডেটাবেসের মধ্যে এগুলো সব থাকতে পারে। এরপরে দেখো, যেমন আমরা যদি বলি যে ক্যারেক্টার, তো ক্যারেক্টার মানে হচ্ছে, ক্যারেক্টার কি জিনিস, ক্যারেক্টার মানে হচ্ছে দ্য মোস্ট বেসিক ডেটা এলিমেন্ট ইজ দ্য ক্যারেক্টার হুইচ কনসিস্ট অফ এ সিঙ্গেল অ্যালফাবেটিক্যাল অর নিউমেরিক অর আদার সিম্বল। দ্যাট ইজ, একটা ক্যারেক্টারের মধ্যে কি থাকতে পারে, যেমন এখানে তোমরা কি দেখছো, এখানে একটা নিউমেরিক লেটার, নিউমেরিক একটা একটা ডিজিট দেখছো 1, আবার এখানে দেখছো অ্যালফাবেটিক্যাল লেটার। নিউমেরিক ডিজিটটা দিয়ে আমরা কি বুঝি, নিউমেরিক ডিজিটটা দিয়ে বুঝি এটা হচ্ছে প্রেজেন্ট। আর অ্যালফাবেটের এ দিয়ে কি বুঝি, এ স্টুডেন্টটা কি অ্যাবসেন্ট। ইজিলি বোঝা যাচ্ছে না? দেখো এই স্টুডেন্টটা খেয়াল করো তো, এই স্টুডেন্টটা, যে স্টুডেন্টটা কোন কোন ক্লাসে প্রেজেন্ট এবং কোন কোন ক্লাসে অ্যাবসেন্ট ইজিলি বোঝা যাচ্ছে। তাহলে আমরা কোন কোন ক্যারেক্টার দিয়ে প্রেজেন্ট বুঝতেছি, সেটা হচ্ছে 1, আর এ নামক ক্যারেক্টার দিয়ে আমরা তাকে অ্যাবসেন্ট বুঝতেছি। সো ওই কথাটা এখানে বলছে। তো ক্যারেক্টার, ক্যারেক্টার দিয়ে আমরা কি করতে পারি, ক্যারেক্টার যেমন যে কোনো লেটার, যে কোনো ডিজিট মানে সংখ্যা, যে কোনো তোমার যে কোনো তোমার স্পেশাল যে আমাদের যে সিম্বল গুলো, যেমন অ্যান্ড সাইন আছে, এক্সক্লামেটরি সাইন আছে, যোগ বিয়োগ গুণ ভাগের যে সাইন সেটা আছে, ফুল স্টপ আছে, তারপর সেমিকোলন আছে, স্ল্যাশ আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ইত্যাদি, এগুলো সবগুলোই কিন্তু ক্যারেক্টার, এগুলো সবগুলোই ক্যারেক্টারের মধ্যে পড়ে। The bit is a more elementary data element, but those terms refer to the physical storage elements provided by the computer hardware. অর্থাৎ বিট or বাইট, বাইট মানে এক বাইট মানে কয়টা বিট, এক বাইট মানে হচ্ছে 8টা বিট। 8টা বিট হচ্ছে সবচেয়ে বেসিক লেভেলের ডেটা এলিমেন্ট। বিট হচ্ছে সবচেয়ে ছোট বেসিক লেভেলের ডেটা এলিমেন্ট, এবং এগুলো আবার তোমার কম্পিউটারের যে যে তোমার হার্ডওয়্যারের মাধ্যমে যে বা এদের স্টোরেজ গুলো, যে আমাদের যে সাইজ, বিভিন্ন মেমোরির যে তোমার মেমোরিতে দেখছো মেমোরির যে সাইজ, সেই মেমোরি সাইজ গুলো বিট বা বাইট আকারে নির্ধারণ করা থাকে। যেমন আমাদের যে মেমোরি সাইজ গুলো কিলোবাইট, গিগাবাইট, মেগাবাইট, টেরাবাইট ইত্যাদি বাইট আকারে সাইজটা নির্ধারণ করা থাকে। সেটাই বলা হচ্ছে যে এই যে ফিজিক্যাল স্টোরেজ, এই ফিজিক্যাল স্টোরেজটা কার মাধ্যমে প্রোভাইড করা হয়, কম্পিউটার হার্ডওয়্যারের মাধ্যমে। যেমন আমাদের যে হার্ড ডিস্ক বা র্যাম বা রম এগুলো, বা পোর্টেবল হার্ড ড্রাইভ, এগুলো সবগুলো হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যারের মাধ্যমে, এগুলো সবগুলো কম্পিউটার হার্ডওয়্যার এবং কম্পিউটার হার্ডওয়্যারের মাধ্যমে স্টোরেজটা প্রোভাইড করা হয়। From a user's point of view, a character is the most basic element of data that can be observed and manipulated. যেটা একটু আগে বললাম, ক্যারেক্টারটা হচ্ছে সবচেয়ে বেসিক এলিমেন্ট বা এলিমেন্টারি এলিমেন্ট। তার মধ্যে এলিমেন্টারি এলিমেন্ট মানে একটা ক্যারেক্টারের মধ্যে হচ্ছে ক্যারেক্টার একটা একটা এক্সাম্পল হচ্ছে বিট, সেটা একটা এলিমেন্টারি এলিমেন্ট। একইভাবে ক্যারেক্টারকে অ্যাজ এ হোল আমরা একটা মোস্ট বেসিক এলিমেন্ট বলতে পারি। এরপর হচ্ছে ফিল্ড, ক্যারেক্টারের পর হচ্ছে যেটা আমাদের অ্যাকর্ডিং টু ফিগার, সেটা হচ্ছে ফিল্ড। The next higher level of data is the field or data item. Field এর item নাম হচ্ছে data item. A field consists of a group
of characters. For example, the group of alphabetical characters in a person's name forms a name field, and the group of numbers in a sales amount forms a sales amount field. অর্থাৎ একটা ফিল্ড দিয়ে কি করতে পারে, একটা মানুষের নাম, পুরো একটা মানুষের নাম বুঝাতে পারে, অথবা একটা সেলস অ্যামাউন্ট বুঝাতে পারে। যেমন দেখো তোমাদেরকে ফর এক্সাম্পল দেখা, যেমন দেখো এই যেখানে দেখো ইউনিভার্সিটি অফ চিটাগাং ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ ফার্স্ট সেমিস্টার ইত্যাদি ইত্যাদি, কোর্স টিচার, কোর্স নেম। এই যে পুরো একটা একটা বড় একটা ঘর দেখতেছো, এখানে কয়টা ফিল্ড বলো তো? এখানে কয়টা ফিল্ড? এটা তোমাদেরকে আমি এক্সেল বলার বলছি, কয়টা ফিল্ড এখানে? একটা স্যার। একটা ফিল্ড। দেখো তার প্রমাণ হচ্ছে, দেখো দেখছো এটা ফিল্ডের নামটা কি? এই নেম বক্সে দেখাচ্ছে কি নাম? E1. E1। খেয়াল করছো, এটা কিন্তু একটা ফিল্ড। অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলা ক্যারেক্টার আছে, একটু কাইন্ডলি মাইক্রোফোন অফ থাকবে। 2017, are you hearing me? 2017 মাসে হলো সমস্যা কি? তোমরা মাইক্রোফোন অফ রাখো। আবার তোমার ক্লাস করার সময় তোমরা এত বেশি আনঅ্যাটেন্টিভ হয়ে যাও যে আমি কি বলছি তোমাদের সেটাই খেয়াল থাকে না। আমি যে তোমাদেরকে কল করি বা ডাকি কোন একটা স্পেসিফিক স্টুডেন্টকে, সে তখন কোনো রেসপন্স করে না, কারণ তার ক্লাসে দিয়ে কোনো অ্যাটেনশনই নেই। আমরা জয়েন করে বসে আছে, অন্য কাজ করতেছে জয়েন করে। সো খেয়াল করে স্টুডেন্টস। তো এটা এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ফিল্ডের মধ্যে আমরা অসংখ্য, যেমন এখানে লেটার আছে, বড় হাতে ছোট হাতের আছে, তারপরে তোমার এই যে একটা ডিজিট আছে, আবার এখানে সেমিকোলন, এখানে কোলন আছে, ডট আছে, কমা আছে, হাইপেন আছে। তো দেখো এই যে অসংখ্য এখানে ক্যারেক্টার এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবার এখানে ডিজিটস আছে। সো এগুলো সবগুলোই কিন্তু একটা ফিল্ডের মধ্যে অসংখ্য ক্যারেক্টারের সমন্বয়ে আমরা তৈরি করলাম। আবার এখানে দেখো এটা একটা ফিল্ড, নেম অফ স্টুডেন্টস, এটা একটা ফিল্ড নাম্বার কত? এটা হচ্ছে ফিল্ড নাম্বার D11। তাহলে এখানে দেখো নেম অফ স্টুডেন্টস, তিনটা আলাদা আলাদা ওয়ার্ড কিন্তু। আবার এখানে দেখো এটা একটা ফিল্ড, প্রতিটা আলাদা আলাদা ফিল্ড। আবার এগুলো আলাদা আলাদা ফিল্ড, এগুলো একটা ফিল্ডে একটা ক্যারেক্টার, কিন্তু এখানে দেখো একটা ফিল্ডের মধ্যে এখানে অসংখ্য ক্যারেক্টার আছে, অনেকগুলো ডিজিট আছে, স্ল্যাশ আছে। হ্যাঁ, সো এটাকে বোঝায় ডাটাবেজের পয়েন্ট অফ ভিউ থেকে, এটাকে বলা হয় একটা ফিল্ড। এরপর হচ্ছে রেকর্ড। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেকর্ড। এরপর হচ্ছে রিলেটেড ফিল্ডস অফ ডাটা আর গ্রুপড টু ফর্ম এ রেকর্ড। অর্থাৎ আমার অনেকগুলো রিলেটেড ফিল্ড নিয়ে আমি চাইলে একটা কি করতে পারি, রেকর্ড তৈরি করতে পারি। কিরকম রেকর্ড তৈরি করতে পারি? যেমন দেখো রোল নাম্বার 1 এর 2001 এর রেকর্ড কিভাবে বলতে পারছি? এই যে এটা 2001 এর একটা রেকর্ড। কিভাবে বুঝলাম? যে ও কয়টা ক্লাস করছে। অর্থাৎ এই এতগুলো ফিল্ড নিয়ে, এই সবগুলো ফিল্ড নিয়ে আমরা ক্যালকুলেট করার পর বুঝতে পারলাম ও এই সবগুলো ক্লাসের মধ্যে, সবগুলো ক্লাস থেকে আমরা অবজার্ভ করলাম বা এক্সামিন করলাম, ও 14টা ক্লাস করছে। ঠিক কিনা? বুঝাতে পারছি? তো এটা হচ্ছে ওর পয়েন্ট অফ ভিউ থেকে একটা রেকর্ড। আবার আমরা আরেকটা জিনিস দেখলাম যে এটা তো একটা বুঝলাম, আবার একটা জিনিস খেয়াল করলাম যে একদম আমাদের ফার্স্ট ক্লাস থেকে, অনলাইনের ফার্স্ট ক্লাসে আমরা দেখতে পাচ্ছি যে 87 জন প্রেজেন্ট ছিল। অনলাইনে আমরা যে ফার্স্ট ক্লাসটা নিয়েছিলাম সেটাতে 87 জন প্রেজেন্ট ছিল, এবং লাস্ট যে 16 নম্বর ক্লাসটা নিয়েছি সেটাতে ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্ট প্রেজেন্ট ছিল, মানে 95 জন প্রেজেন্ট ছিল। দেখো ম্যাক্সিমাম, এর আগে প্রেজেন্ট ছিল ম্যাক্সিমাম 91, তার মধ্যে আর এরপরে সর্বোচ্চ হয়েছে 95, এর মধ্যে আর বেশি হয়নি। ওকে, সো এই যে এটা হচ্ছে একটা 95 আমরা কিভাবে বুঝতেছি? অর্থাৎ লাস্ট ক্লাসের স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স। তাহলে এটা হচ্ছে লাস্ট ক্লাসের স্টুডেন্টদের রেকর্ড। কতজন প্রেজেন্ট ছিল লাস্ট ক্লাসে? 95 জন। আমাকে যদি কেউ বলে বা অফিসে জিজ্ঞেস করে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স কেমন ছিল, আমি বলছি এরকম, যে বা আমি বলবো এরকম যে এতজন প্রেজেন্ট ছিল, যে 80-র উপরে 70-এর উপরে প্রেজেন্ট ছিল এভারেজে, তাই না? যেমন দেখো এখানে এভারেজ যদি হিসাব করি, এইগুলো সবগুলো যদি এভারেজ হিসাব করি, দেখো তো এভারেজ কত দেখাচ্ছে এখানে? এভারেজ দেখছো? আমি কিন্তু এটা এভারেজ ইকুয়েশন দিতে হয় নাই। এভারেজ 79, এভারেজ এবং এভারেজ কাউন্ট সাম, এই তিনটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা বা ফাংশন কিন্তু অটোমেটিক কাজ করে। অর্থাৎ এগুলো তোমাকে আলাদা করে দিতে হবে না, এগুলো কিন্তু অটোমেটিক কাজ করে। যেমন এভারেজ কত দেখা? 79 পয়েন্ট সামথিং, মানে ধরো 79। কাউন্ট কয়টা? 16টা, এখানে 16টাই আছে। আর সাম কত? এগুলো সাম আমার দরকার নেই, সাম দিয়ে কোনো কাজ নেই। আমার দরকার হচ্ছে এভারেজ। তাহলে আমি বলতে পারি যে এভারেজে প্রতিটা ক্লাসে 79 জন প্রেজেন্ট ছিল। গড়ে প্রতিটা ক্লাসে কতজন প্রেজেন্ট ছিল? 79 জন স্টুডেন্ট প্রেজেন্ট ছিল। আমি কি বলতে পারবো? ঠিক কিনা? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড না? আবার আমি যদি অফলাইনে গুলো সহ হিসাব করি,
তাহলে 79.111 ইত্যাদি ইত্যাদি। তাহলে 79 তাও ধরলাম, ধরো 79 জনই প্রেজেন্ট, তাহলে এটা একটা রেকর্ড। তো অনেকগুলো ফিল্ড নিয়ে আমরা কি করতে পারি, একটা রেকর্ড তৈরি করতে পারি। তারপর হচ্ছে ফাইল। তারপর এই যে দেখো, এই যে পুরোটা একটা ফাইল, তাই না? এই যে যা এখানে যা দেখতে পাচ্ছ, এই যে এটা একটা ফাইল না, এই যে লেখা আছে কি আইটিসি আইআর সিইউ অ্যাটেন্ডেন্স শিট লেখা আছে না, দেখছো? আইটিসি আইআর সিইউ অ্যাটেন্ডেন্স শিট লেখা আছে কিনা উপরে দেখতে পাচ্ছ? সো এটা হচ্ছে এই ফাইলটার ফাইল নেম, এটা হচ্ছে ফাইল। ইজ ইট ক্লিয়ার? সো অনেকগুলো ফিল্ড রেকর্ড ক্যারেক্টার ইত্যাদি নিয়ে একটা ফাইল তৈরি হবে। আবার অনেকগুলো প্রতিটা ফাইলকে আমরা একটা 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 ডেটাবেস বলতে পারি। আবার অসংখ্য ফাইল নিয়ে আবার কি করতে হতে পারে, অসংখ্য ফাইল নিয়েও একটা ডেটাবেস তৈরি হতে পারে। যেমন ধরো একটা ডেটাবেস অফ এমপ্লয়িজ ফর এক্সাম্পল, বলা হচ্ছে পার্সোনাল ডেটাবেস ফাইলস। পার্সোনাল কথাটা নিয়ে আমি একটু পরে আলাপ করবো। ডেটাবেস অফ এমপ্লয়িজ, তাহলে সেটাতে কি থাকতে পারে, ট্রেনিং ডেটা থাকতে পারে, ইন্স্যুরেন্স ডেটা থাকতে পারে, স্যালারি ডেটা থাকতে পারে, জব পারফরমেন্স ডেটা থাকতে পারে। অর্থাৎ একটা এমপ্লয়ি ট্রেনিং এর ডেটা থাকতে পারে, তার স্যালারি নিয়ে ডেটা ইনফরমেশন থাকতে পারে, তার জব পারফরমেন্স ইনফরমেশন থাকতে পারে, তার কোনো ইন্স্যুরেন্স করা আছে কিনা সেটা নিয়ে ইনফরমেশন থাকতে পারে। আর এখানে যে পার্সোনাল যেটা বলছে, এটা পরে বলো। পার্সোনাল যে কথাটা বলা হচ্ছে, পার্সোনাল এটার মানে কি? পার্সোনাল, এটা পার্সোনাল না, কিন্তু এটা কিন্তু পার্সোনাল না, এটা কি পার্সোনাল। হ্যাঁ স্যার, জি স্যার। সো এই পার্সোনাল এবং পার্সোনাল, তোমরা কি বুঝতেছো? পার্সোনাল আর এটা হচ্ছে পার্সোনাল, দুইটার মধ্যে ডিফারেন্স কি? পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত, পার্সোনাল মানে হচ্ছে কর্মচারীরা। রাইট, ভেরি। কর্মচারী মানে পার্সোনাল মানে হচ্ছে কোন একটা ওই ওই কি বলা যায়, ওই অফিসের বা ওই কোম্পানির বা ওই অর্গানাইজেশনের বা ইনস্টিটিউশনের একজন কর্মকর্তাদের। অথরাইজড ব্যক্তি বা দায়িত্বশীল ব্যক্তি। ক্লিয়ার? জি স্যার। যেমন ধরো সেটা ইউনিভার্সিটি ইনস্টিটিউশনের ক্ষেত্রে একজন ইউনিভার্সিটি পার্সোনাল হইতে পারে। উনি একজন ইউনিভার্সিটি টিচার হইতে পারেন, ইউনিভার্সিটির একজন অফিসার হইতে পারেন, ইউনিভার্সিটির একজন স্টাফ হইতে পারেন, এরা সবাই ইউনিভার্সিটি পার্সোনাল। আবার তুমি যদি ডিফেন্সের ক্ষেত্রে চিন্তা করো, ডিফেন্সের অফিসাররা একজন পার্সোনাল, বা ডিফেন্সের যদি স্টাফ বা কমিশন অফিসার, নন কমিশন অফিসার, এরা সবাই একজনের পার্সোনাল। আবার সরকারি ক্ষেত্রেও সেম, দায়িত্বশীল বা অথরাইজ কোন একটা কোম্পানি বা অর্গানাইজেশনের দায়িত্বশীল বা অথরাইজ যে ব্যক্তি বা কর্মচারী, যে একজন বলছে কর্মচারী, রাইট, ইউ আর এক্স্যাক্টলি রাইট। সো এদেরকে বলা হয় পার্সোনাল। আর পার্সোনাল যে এটা আমার পার্সোনাল প্রবলেম বা এটা আমার পার্সোনাল ব্যাপার, এটা আমি যদি পার্সোনালি বলতে যাই, মানে এই যে পার্সোনাল কথাটা হচ্ছে, এটা বলা হচ্ছে ব্যক্তিগতভাবে বা ব্যক্তিগত বুঝাইতে যারা নিজের একান্ত কিছু বা একান্ত নিজের কোনো বিষয়, সেটা হচ্ছে পার্সোনাল। সো দুইটার বানানোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, দেখছো? পার্সোনাল NAL, আর এটা হচ্ছে ডাবল N E L লাস্টে জাস্ট কয়েকটা লেটারের মধ্যে ডিফারেন্স। সো এরকম আমরা চাইলে কি করতে পারি, অসংখ্য ফাইল বা অসংখ্য ডেটা নিয়ে আবার একটা ডেটাবেস আমরা তৈরি করতে পারি। সো এরপরে আসো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমাদের জন্য মেইনলি ইম্পর্টেন্ট, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলা হচ্ছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কনসলিডেট মানে হচ্ছে একত্রিত করা। Database management systems consolidate data records and objects into databases that can be accessed by many different application programs. অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে তুমি চাইলে কি করতে পারো, অসংখ্য ডেটা রেকর্ড এবং অবজেক্ট নিয়ে কাজ করতে পারো, এবং চাইলে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে অ্যাক্সেস করতে পারো। ইন এডিশন, মানে আরো যুক্ত করা যায়, an important software package called a database management system serves as a software interface between users and database. মানে ইউজার এবং ডেটাবেসের মধ্যে, অর্থাৎ একজন ইউজার যদি ডেটাবেস অ্যাক্সেস করতে চায়, তাহলে তাকে একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে অ্যাক্সেস করতে হবে। একজন ইউজার চাইলে একটা ডেটাবেস অ্যাক্সেস করতে পারবে না, তাকে একটা সফটওয়্যার প্যাকেজ বা একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে তাকে অ্যাক্সেস করতে হবে। দিস হেল্পস ইউজার ইজিলি অ্যাক্সেস দ্য রেকর্ডস। অর্থাৎ এটা একজন ইউজারকে বা আমরা যে ব্যবহারকারী বা আমরা যে প্রোগ্রামার বা হিউম্যান ওয়্যার, আমাদের কি করে রেকর্ড গুলো অ্যাক্সেস করতে, মানে ইজিলি অ্যাক্সেস করতে সাহায্য করে।
ইন এ ডেটাবেস, একটা ডেটাবেসের মধ্যে। দাস ডেটাবেস ম্যানেজমেন্ট ইনভলভস দ্য ইউজ অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। অর্থাৎ এরপরে পরিশেষে যেটা আমরা বলতে পারি, ডেটাবেস ম্যানেজমেন্ট ইনভলভস, ডেটাবেস ম্যানেজমেন্টটা ইনভলভ করে ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারকে, দ্য ইউজ অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার টু কন্ট্রোল হাউ ডেটাবেসেস আর ক্রিয়েটেড, কিভাবে ডেটাবেসটা ক্রিয়েট করা হচ্ছে, ইন্টারোগেটেড মানে কিভাবে ডেটাবেসকে একটার সাথে ইন্টারোগেট করা হচ্ছে, মানে একটার সাথে কি বলা যায়, রিলেট করা হচ্ছে, এন্ড মেইনটেইন টু প্রোভাইড ইনফরমেশন নিডেড বাই দ্য এন্ড ইউজার্স। এন্ড ইউজার্স মানে আমরাই, ইউজার্স এন্ড ইউজার্স একই কথা, মানে আমরা এই প্রান্তে, অর্থাৎ একটা হচ্ছে কম্পিউটারের প্রান্ত আর একটা হচ্ছে আমাদের প্রান্ত। আমাদের প্রান্ত মানে আমরা ইউজার, কম্পিউটার প্রান্ত মানে কম্পিউটার হার্ডওয়্যার বা সফটওয়্যার ইত্যাদি। ওকে, সো আমাদের ইউজারের মাধ্যমে কিভাবে আমরা ডেটা, যে জিনিস আমাদের দরকার এবং আমাদের দরকার অনুযায়ী কিভাবে ডেটাবেস তৈরি করা যায়, ইন্টারোগেট করা যায় এবং মেইনটেইন করা যায়, সেটা আমরা জানতে বা বুঝতে পারি। সো এরপরে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে আমরা যেটা একটা ফিগারের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যেটা আমরা দেখি, যে ধরো এটা একটা ব্যাংকিং সিস্টেমের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট অ্যাজ অ্যাপ্রোচ ইন এ ব্যাংকিং ইনফরমেশন সিস্টেম। সো এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা ব্যাংকিং ইনফরমেশন সিস্টেম এখানে শো করছে। যেমন দেখো এখানে প্রথমে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা মাঝখানে আছে, এটার এক পাশে কি আছে, কাস্টমার ডেটাবেস, তারপর এক পাশে আছে কাস্টমার ট্রানজাকশন প্রসেসিং, আর একটা আছে ইনকোয়ারি। প্রথমে দেখো কাস্টমার ডেটাবেস কি, চেকিং অ্যাকাউন্ট ডাটা, কাস্টমার অ্যাকাউন্টের ডাটা আমি চেক করতে পারি, সেভিংস অ্যাকাউন্ট ডাটা মানে অ্যাকাউন্টের ডাটা আমি সেভিংসটা আমি দেখতে পারি, তারপর ইনস্টলমেন্ট লোন ডাটা, কোনো ইনস্টলমেন্ট থাকলে বা লোন থাকলে বা লোনের কোনো ইনস্টলমেন্ট থাকলে সেগুলো আমি চেক করতে পারি। আবার কাস্টমার ট্রানজাকশন প্রসেসিং কিভাবে, লোন প্রোগ্রাম হইতে পারে, সেভিংস অ্যাকাউন্ট হইতে পারে, চেকিং অ্যাকাউন্ট হইতে পারে। অর্থাৎ অ্যাকাউন্ট চেক করা, অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, এই ধরনের কিছু অ্যাকাউন্ট আছে ব্যাংকের। আবার সেভিংস অ্যাকাউন্ট বলতে গেলে আমি চাইলে মানে ধরো আমি অ্যাকাউন্টে কোনো কিছু ডিপোজিট করব বা জমা করব, সেটাও হইতে পারে। আর ইনকোয়ারি মানে আমি আমার স্টেটমেন্ট বা ব্যাংকের স্টেটমেন্ট বা এই যে তোমরা যারা ব্যাংকের, যারা কিছু হয়তো ব্যাংকের কার্যক্রমের সাথে জড়িত বা জানো, বা কেউ কারো বাবা অথবা বাবা মা অথবা কারো পরিচিত যে ব্যাংকে থাকে, তো এই ধরনের জিনিস, এই টার্ম গুলো তোমরা পরিচিত, যে স্টেটমেন্ট, ধরো আমার স্যালারি স্টেটমেন্ট বা আমার অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা আমার ব্যাংকের স্টেটমেন্ট ইত্যাদি স্টেটমেন্ট, ব্যাংক আমার যে ট্রানজাকশনের যে স্টেটমেন্ট সেটা কালেক্ট করে, যে কোন দিন কোন তারিখে আমার কত টাকা জমা হয়েছে বা কত টাকা আমি উত্তোলন করছি, মানে আমি কত টাকা ব্যাংক থেকে তুলছি, চেকের মাধ্যমে হোক কার্ডের মাধ্যমে হোক। সো এগুলো সবগুলোই আমি চাইলে একটা স্টেটমেন্টের মাধ্যমে ইনকোয়ারি করতে পারি। সো ইন দ্যাট সেন্স আমরা যে জিনিসটা এখানে বলতে পারি, এটাই মেইনলি ফিগার নাম্বার 10.3 তে এই কথাগুলো মেইনলি, এই যে এই এক্সাম্পল দিয়ে ফিগার নাম্বার 10.3 তে এই কথাগুলো বলছে। এবং এরপরে যে জিনিস আমরা বলতে পারি, যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের তিনটা মেইন অ্যাক্টিভিটি অবশ্যই থাকবে। ইনভলভস আর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইনভলভস 3 বেসিক অ্যাক্টিভিটিস। কি কি? এক নাম্বার হচ্ছে আপডেটিং এন্ড মেইনটেইনিং কমন ডাটাবেস, অর্থাৎ কমন ডাটাবেস গুলোকে আপডেট করা এবং সবসময় মেইনটেইন করা, যাতে ডাটাবেসটা আমাদেরকে সার্ভিস দিতে পারে। আমি যদি ডাটাবেসটাকে আপডেট না করি বা মেইনটেইন না করি, তাহলে ডাটাবেসটা আমাকে বেশি দিন সার্ভিস দিতে পারবে না। যেমন ধরো একটা রাস্তা তৈরি করা হইলো, একটা কোনো একটা গ্রামের মধ্যে বা একটা শহরের মধ্যে একটা রাস্তা, নতুন করে রাস্তা তৈরি করা হইলো বা নতুন করে রাস্তাটা ঢালাই দেওয়া হইলো, পিচ করা হয়েছে, হ্যাঁ। তো তুমি যদি ওই রাস্তাটা যদি তুমি ধরো বর্ষাকাল আসার পরে দেখা যায়, ইউজুয়ালি আমাদের গ্রামে, আমাদের দেশে গ্রামে গঞ্জে হোক, আমাদের শহরগুলোতে বা মফস্বল শহরে যেটা হয়, যে বর্ষাকাল আসলেই দেখা যায় বিভিন্ন খানাখন্দে ভরে যায়, গর্ত হয়ে যায়, রাস্তাগুলোর মধ্যে পানি জমে জমে গর্ত হয়ে যায়। এবং যতই এই রাস্তাগুলোর উপর দিয়ে গাড়ি চলাচল করে, ততই গর্তটা দেখা যায় আরো বড় হচ্ছে এবং রাস্তা আরো ভেঙে যাচ্ছে, ঠিক না? সো যদি এমন হয় যে যখনই একটু একটা গর্ত ক্রিয়েট হয়েছে রাস্তার মধ্যে, বা এক জায়গায় একটা ছোট ফাটলের সৃষ্টি হয়েছে, তখন সাথে সাথে যদি রিপেয়ার করে ফেলা হয়, দ্যাট ইজ মেইনটেইন করা হয়, অর্থাৎ রাস্তাটা আমি যদি রিপেয়ার করি বা রাস্তা আমি যদি আমার যে কাজটা আমি যদি সেটা মেইনটেনেন্সটা ঠিক রাখি, তাহলে দেখা যাবে ওই ফাটলটা আর বড় হচ্ছে না বা গর্তটা আরো বাড়তি গর্ত হচ্ছে না। কারণ যতই গর্ত হওয়ার সাথে সাথে কিন্তু তোমার যখনই এর উপর দিয়ে গাড়ি চলবে, গাড়ি চলা তো রাস্তার মধ্যে যে বন্ধ নাই, তুমি তো রাস্তা বন্ধ করে দিতে পারবে না, যে এখানে একটা গর্ত হয়ে গেছে এমনি রাস্তাটা বন্ধ, গাড়ি ঘোড়া চলাচল করতে পারবে না। কারণ যেহেতু গর্ত হয়ে গেছে, এখন এখন এটার মধ্যে গাড়ি চলে, তাহলে গর্ত আরো বড় হয়ে যাবে, রাস্তা আরো খারাপ হয়ে যাবে, এরকম তো আর বলা যাবে না। গাড়ি ঘোড়া কি চলা বন্ধ করা যাবে? এটা কখনোই করা যাবে না। সো যেই কাজটা করতে হবে, যেহেতু গাড়ি চললে গর্তটা বড় হবে, আরো বেশি গর্ত হয়ে যাবে, বা পানি জমলে আরো কয়েকটা গর্ত, আরো খানাখন্দের সৃষ্টি হবে। সো ওইটা আমরা কি করতে পারি, চাইলে আমরা মেইনটেইন করতে পারি। কিভাবে মেইনটেইন করতে পারি? ওই রাস্তাটা রিপেয়ারিং করার মাধ্যমে। সো এখানেও সেম, একটা ডাটাবেস যখন থাকবে, সেই ডাটাবেসটা আমরা কি করব, অবশ্যই আমরা প্রতি মুহূর্তে সেটাকে আপডেট করব এবং সেটাকে
মেইনটেইন করবো, অর্থাৎ সেটাকে আমি সবসময় সার্ভিসিং এর মধ্যে রাখবো, কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা এটা কোনো কারণে হ্যাং হয়েছে কিনা, বা এটার ঠিক মতো এটার সফটওয়্যার বা এটার প্রোগ্রামগুলো কাজ করতেছে কিনা। তো এই জিনিসগুলো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এবং দেখতে হবে। যেমন আপডেট করা মানে কিরকম, যেমন এই যে একটু আগে তোমাদেরকে আমি বলছিলাম যে ধরো ইউনিভার্সিটির স্টুডেন্টস ডাটাবেস। সো ইউনিভার্সিটি স্টুডেন্টস ডাটাবেস যখন ধরো থাকবে, তো একটা স্টুডেন্ট যখন কারেন্টলি রানিং বা সে সে স্টাডি করছে, সে আছে। সো একটা স্টুডেন্ট, আমি ধরো একটা স্টুডেন্টের ক্ষেত্রে বা স্পেসিফিক একটা ডিপার্টমেন্টের বা ইনস্টিটিউটের স্টুডেন্টের যখন বলি, স্টুডেন্ট কথা যদি আমি বলতে চাই, তখন আমি যদি বলি যে স্টুডেন্টটা, আমি 2 বছর আগে বলছি যে স্টুডেন্টটা ফার্স্ট সেমিস্টারে আছে, ঠিক না? তো এখন 2 বছর পরে আমি যদি বলি স্টুডেন্ট এখনো ফার্স্ট সেমিস্টারে আছে, বা একটা স্টুডেন্ট পাসিং আউট হয়ে গেছে কিন্তু আমি এখনো আমার ডাটাবেস দেখাচ্ছি সে এখনো কারেন্ট স্টুডেন্ট, ইউনিভার্সিটির এখনো কারেন্ট স্টুডেন্ট, বা সে এখন ইউনিভার্সিটিতে স্টাডি করছে, আমার ওয়েবসাইটে বা আমার ডেটাবেসে শো করছে, তাহলে আমার ইনফরমেশনটা ভুল না? আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? জি স্যার। অর্থাৎ আমার একটা স্টুডেন্ট যদি পাসিং আউট হয়ে যায়, সে যদি অনার্স পাস করে ফেলে, মাস্টার্স পাস করে ফেলে, তাহলে সেটা আমার ডেটাবেসে শো করবে না যে না আমাদের এতজন এই বছর এতজন পাস করে বের হয়ে গেছে। সে, হ্যাঁ, তার ডাটাবেসটা থাকবে কোথায়? তার ডাটাবেসটা থাকবে হচ্ছে আমাদের এক্স স্টুডেন্ট হিসেবে থাকবে, এক্স স্টুডেন্ট, হ্যাঁ, বা অ্যালামনাই, যেটাকে বলে অ্যালামনাই, হ্যাঁ, অ্যালামনাই হিসেবে থাকবে। প্রেজেন্ট স্টুডেন্ট হিসেবে তো সে তার প্রেজেন্ট স্টুডেন্টের ডাটাবেসে তো তার ইনফরমেশনটা থাকবে না। তার ইনফরমেশন কোথায় থাকবে? অ্যালামনাই এর ইনফরমেশন, মানে তার যত ইনফরমেশন আছে, তার নাম, তার পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, বা তার সে কত সালে ভর্তি হয়েছে, কত সালে পাস করছে, সে তার সিজিপিএ কত ছিল, সে কি নিয়ে কাজ করছে, হ্যাঁ, তার ইন্টারেস্ট কিসের উপর ছিল, সে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কি ছিল, মানে সে কি বিতর্কে ভালো ছিল, নাকি সে খেলাধুলা করতো, ফুটবল ক্রিকেট খেলতো, নাকি সে কালচারাল অ্যাক্টিভিটি ভালো ছিল, এরকম অসংখ্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে না? তো এগুলো সবগুলো কিন্তু ডাটাবেসের মধ্যে থাকবে। সো ওই পুরো ডাটাবেসটাই তখন ওই অ্যালামনাইয়ের ডাটাবেসে চলে যাবে। তখন ওই 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 স্পেসিফিক মিস্টার এক্স অথবা মিস্টার ওয়াই এর ইনফরমেশনটা আর প্রেজেন্ট ডাটাবেসে থাকবে না। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? একইভাবে ধরো আমি একটা আমাদের যে লাইব্রেরি বা তোমাদের যে সেমিনার রুমের যে ডাটাবেস, সেখান থেকে তুমি চাই তুমি তুমি ওই তোমাদের ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট, তুমি একটা বই ওখান থেকে বোরো করছো, ধার নিছো 1 সপ্তাহের জন্য। তো তুমি যে একটা বই ধার নিছো, তো ওই ইনফরমেশনটা কিন্তু ডাটাবেসের মধ্যে অবশ্যই থাকতে হবে। কিন্তু এরপরে ধরো ওই একটা বই ছিল, সেমিনার রুমে শুধুমাত্র একটা বই ছিল, এরপরে যখন আরেকজন বইটা নিতে যাবে, তখন যখন ওই কম্পিউটার অপারেটর ডাটাবেসটা সার্চ করে দেখবে যে ওই বইটা আছে কিনা, তখন সে দেখবে যে না, ওই বইটা তো একজন ধার নিচ্ছে 1 সপ্তাহের জন্য, 1 সপ্তাহ পরে বইটা পাওয়া যাবে, ঠিক না? কিন্তু যদি এমন হয় যে বইটা ধার নিয়ে ফেলছে কিন্তু ডাটাবেসে সেটা আপডেট করা হয় নাই, ডাটাবেসে বলা হয়েছে যে ডাটাবেসে দেখাচ্ছে আগের মতো যে বইটা এখনো আছে, তাহলে তো ওরা কি করবে? যে কম্পিউটার অপারেটর বলবে যে বইটা আছে, এরপরে যখন স্টাফদেরকে বলা হবে, স্টাফরা পুরো সেমিনার রুম, পুরো লাইব্রেরি খুঁজতে থাকবে বইটার জন্য, ঠিক কিনা? কারণ ডাটাবেসে তো সেটা আপডেট করা হয় নাই যে বইটা আদৌ নাই, বইটা 1 সপ্তাহের জন্য একটা স্টুডেন্টকে ধার দেওয়া হয়েছে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? সো এইসব কারণে ডাটাবেসটা খুব ইম্পর্টেন্ট একটা কি বলা যায়, ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তারপর 2 নাম্বার যে অ্যাক্টিভিটি, সেটা কি? প্রোভাইডিং ইনফরমেশন নিডেড ফর ইচ এন্ড ইউজার্স অ্যাপ্লিকেশন প্রোগ্রামস। অর্থাৎ অবশ্যই যে আমাদের যে ইউজাররা আছে তাদেরকে আমাদের কি করতে হবে? ইনফরমেশন প্রোভাইড করতে হবে ডাটাবেস থেকে, যেটা যে কমন ডাটাবেস আছে সেটা অবশ্যই আমাদেরকে, মানে আমরা যে এন্ড ইউজার আছে, আমরা যারা আছি তাদেরকে, বা আমরা যারা অপারেট করছি, বা আমরা যাদের দরকার, ধরো আমি স্টুডেন্ট হলে স্টুডেন্ট, টিচার হলে টিচার, স্টাফ হলে স্টাফ, যাদের ইনফরমেশন দরকার তাদেরকে অবশ্যই ইনফরমেশন প্রোভাইড করতে হবে। কোথা থেকে? ডাটাবেস থেকে। এরপর হচ্ছে প্রোভাইডিং ইনকোয়ারি or response and reporting capabilities through a database package so that end users can easily interrogate database ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ প্রোভাইডিং, অর্থাৎ আমি যখন কোনো রিপোর্ট চাইবো, বা আমি যখন কোনো ইনকোয়ারি করবো, বা আমি যখন কোনো কিছু জানতে চাইবো, আমাকে অবশ্যই সেই জিনিসটা আমাকে ডাটাবেস প্যাকেজের মাধ্যমে আমাকে অবশ্যই সেটা বলতে হবে। দরকার আমার কোনো রিপোর্ট আমাকে দিতে হবে, যেটা একটু তোমাদেরকে বললাম যে একটা স্টেটমেন্ট দেয়া, যে ব্যাংকের স্টেটমেন্ট, আমি গত 1 বছরে বা আমার ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর থেকে, ধরো আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলছি 3 বছর ধরে, আমি যে ট্রানজাকশন হয়েছে, আমার কত টাকা আসছে, কত টাকা আমি জমা করছি, বা কত টাকা বাইরে থেকে জমা হয়েছে, কত টাকা আমি তুলছি, কত টাকা ব্যাংক আমার থেকে কেটে নিচ্ছে, এখানে অসংখ্য বিষয় কিন্তু কাজ করে। অর্থাৎ কিছু ডেবিট হয় ব্যাংকের হিসাবে, কিছু ডেবিট হয়, কিছু ক্রেডিট হয়, এটা কমার্সের স্টুডেন্টরা ভালো বলতে পারবে। সো এই যে ডেবিট এবং ক্রেডিটের যে হিসাব, এক পাশে তোমরা দেখবা ব্যাংক স্টেটমেন্ট, তোমরা হয়তো অনেকেই দেখছো, ব্যাংক স্টেটমেন্ট যখন তোমরা নিবা, ব্যাংক স্টেটমেন্টে অনেকগুলো পেজ থাকে, প্রতিটা পেজে দেখবা একটা ক্রেডিটের কলাম থাকে, একটা ডেবিটের কলাম থাকে, এবং লাস্টে গিয়ে ব্যালেন্সের একটা
রেকর্ড থাকে, অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে তোমার ক্রেডিট কোন সময় কত তারিখে ক্রেডিট হয়েছে, কত তারিখে ডেবিট হয়েছে, এবং আলটিমেটলি লাস্টে গিয়ে কত টাকা ব্যালেন্স আছে। তোমাকে এই জিনিসটা কেউ দেখছো? কমার্স স্টুডেন্টরা দেখার কথা। তোমাকে দেখছো কি? আমার কথা বোঝা যাচ্ছে? স্যার হ্যাঁ, রাইট। স্যার দেখি হ্যাঁ, সো দিস ইজ সামথিং, এই যে জেনারেট রিপোর্টস, এই যে তোমার স্টেটমেন্টের একটা রিপোর্ট তোমাকে চাইলে কি করতে পারে ব্যাংক, বা এটা ব্যাংকের একটা এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে, এটা যে কোনো কিছু ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, যেমন তোমার ধরো তোমার যে ডেটাবেস, তুমি যে রেজাল্ট পাস করতেছো, বা তোমার যে তুমি কত পাইছো না পাইছো, তোমাদের একটা মার্কশিট দেওয়া হয় না? প্রতিটা কোর্সের জন্য একটা মার্কশিট, প্রতিটা সেমিস্টারে কোর্স ওয়াইজ একটা মার্কশিট দেওয়া হয় না? দেওয়া হয় কি? জি স্যার। হ্যাঁ, দেওয়া হয়। তোমরা হয়তো এখনো ফার্স্ট ইয়ার কমপ্লিট করো নাই, দ্যাটস ওয়াই। তো প্রতিটা সেমিস্টার বা প্রতিটা ইয়ারের পরে একটা মার্কশিট দেওয়া হয়, যে তুমি কোন কোর্সে কত জিপি পাইছো, মানে গ্রেড পয়েন্ট পাইছো, এবং ওই সেমিস্টার তোমার জিপিএ কত, এভাবে একটা মার্কশিট দেওয়া হয়। বা এই যে তোমাদেরকে আমি একটা রিপোর্ট দিচ্ছি, এই যে এটা তোমাদের কি, এটা তোমাদের অ্যাটেন্ডেন্সের রিপোর্ট না? জি স্যার এটা তোমাদের অ্যাটেন্ডেন্সের রিপোর্ট না? তো এই অ্যাটেন্ডেন্সের রিপোর্ট, এটা একটা এক্সাম্পল হতে পারে। এই অ্যাটেন্ডেন্স রিপোর্টটাই তো আমি তোমাদেরকে তো মাঝে মাঝে 2-3টা ক্লাস পর পর আমি তোমাদেরকে এটা দিই, এবং তোমরা আমাকে তখন বলো যে স্যার আমি প্রেজেন্ট ছিলাম, আমি প্রেজেন্ট এই অমুক ক্লাসে ছিলাম, অমুক ক্লাসে আমি আসতে আমাকে অ্যাবসেন্ট দেখাচ্ছে। সো তো এই যে বিষয়গুলো, তো এই যে রিপোর্টটা তোমরা দেখার পরে তখন তোমরা বুঝতে পারো তোমরা কোন ক্লাসে প্রেজেন্ট ছিল, কোন ক্লাসে অ্যাবসেন্ট ছিল, এবং ওই অনুযায়ী আমি যখন এটা ইউনিভার্সিটি তোমাদের ডিপার্টমেন্টে বা ইনস্টিটিউটে তোমাদেরকে আমি এটা ইনস্টিটিউট অফিসে যখন এটা আমি এই রিপোর্টটা দিব, এই রিপোর্টের ভিত্তি করে, এই রিপোর্টের ভিত্তি করে তখন ওরা তোমাদেরকে এই যে এই রেকর্ড থেকে বলতে পারবে কে কত ক্লাসে প্রেজেন্ট ছিল। সো দিস ইজ ভেরি মাচ ইজি। সো এরপরে আসো, আমি এটা আমাদের এই চ্যাপ্টারটা শেষ করি, যে বেনিফিটস এন্ড লিমিটেশনস অফ ডেটাবেস ম্যানেজমেন্ট। তো এই বেনিফিটস এন্ড লিমিটেশন জাস্ট এখান থেকে খুব ভালো ভালো বেনিফিটস, অবশ্যই অনেক বেনিফিটস আছে। আর এরপরে যে নেক্সট প্যারাতে কিছু লিমিটেশনস আছে, যে লিমিটেশনের মধ্যে হইতে পারে যে ডেটাবেস ম্যানেজমেন্টের যে বিষয়গুলো সেগুলো অনেক বেশি এখন কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এবং প্রথমে যে একটা ব্যাপার আছে, এটা এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তারপরে এটা তোমার কস্ট বেশি বেড়ে যাচ্ছে, এটা অনেক বেশি ডিফিকাল্ট এবং এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর অনেক বেশি হার্ডওয়্যার এটার ক্ষেত্রে দরকার, অনেক হার্ডওয়্যার এটার ক্ষেত্রে দরকার, এবং অনেক ডিবি অনেক ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম এখানে অ্যাপ্লাই করতে হয়। আবার এটা প্রসেসিং টাইম অনেক বেশি লঙ্গার, মাঝে মাঝে এটা প্রসেসিং টাইম অনেক বেশি লঙ্গার হতে পারে। এক্সকিউজ মি। আর সবচেয়ে বড় যেটা থ্রেট, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ডেটাবেস গুলো লিক হয়ে যায়। আমাদের ডেটাবেস গুলো কি হয়, লিক হয়ে যায়, কিছু ফ্রডাল অ্যাক্টিভিটি হয়, বা আমাদের যে সার্ভার ডাউন করে, সার্ভার মানে তো এটা ডাটাবেস সার্ভার, তাই না? সো এই সার্ভার ডাউন করে বা সার্ভারটাকে হ্যাক করা হয়, তো হ্যাক করার কারণে কি হয়, ওই ডেটাবেসটা আরেকজন চাইলে কি করতে পারে, আরেকজন ওইটাতে তার অসৎ উদ্দেশ্য সাধন করতে পারে, এবং ওইটার মাধ্যমে সে অন্য অন্য যে কোনো কাউকে ব্ল্যাকমেইল করতে পারে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? যেমন তোমরা এটা অনেক ক্ষেত্রে অনেক সময় তোমরা দেখো যে অনেক অনেক ক্ষেত্রে অনেক ডেটাবেস সার্ভার লিক করছে, বা অনেক ডেটাবেস সার্ভার হ্যাক করা হচ্ছে, এবং অনেকের অনেক ইনফরমেশন লস হয়ে যাচ্ছে। তারপরে অনেক সময় অনেক ওয়েবসাইট হ্যাক করা হচ্ছে। আবার তোমরা অনেক আগে জানো যে গত প্রায় 4-5 বছর আগে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভের যে ডেটাবেস, সেখানে হ্যাক করা হচ্ছে, এবং সেখান থেকে অনেক প্রায় 1,000 কোটি টাকার মতো টাকা তোমার ওখান থেকে সরাই ফেলা হয়েছে। ঠিক না? সো এগুলো সবগুলাই কিন্তু ডেটাবেস সার্ভারের, বা এগুলো সবগুলাই কিন্তু টেকনোলজিক্যাল ফল্ট আর কি, ভালনারেবিলিটি, যে এখানে টার্ম ইউজ করছে ভালনারেবিলিটি কথার অর্থ কি জানো? ভালনারেবল বা ভালনারেবিলিটি। স্যার দুর্বলতা। দুর্বলতা বললে পুরোটা ভালো করে কিন্তু বোঝা যায় না। ভঙ্গুরতা স্যার, ভঙ্গুরতা। ভঙ্গুরতা বললেও পুরোপুরি বোঝা যায় না। ভালনারেবিলিটি এটার একদম সঠিক একটা শব্দার্থ বলো। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ বা অরক্ষিত। ভালনারেবল কথার অর্থ হচ্ছে ঝুঁকিপূর্ণ অথবা অরক্ষিত। বুঝাতে পারছি? মানে যেটাতে রিস্ক আছে। ভালনারেবল মানে যেখানে রিস্ক আছে। সো এটা হচ্ছে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট। সো আমরা এর মাধ্যমে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্টের পার্টটা আমরা শেষ করলাম। সো এরপর আসে কম্পিউটার নেটওয়ার্কস এর মধ্যে আমি তোমাদেরকে অলরেডি তোমাদেরকে আমি কিছু পার্থক্য শেয়ার করছিলাম তোমাদের সাথে পিডিএফ কোর্সের প্রথমে কি কোনো পার্থক্য শেয়ার করছিলাম? ল্যান ওয়ান এর পার্থক্য, ওয়াইফাই ওয়াইম্যাক্স এর পার্থক্য ইত্যাদি, ডেটা ইনফরমেশনের পার্থক্য আমি যতটুকু মনে করে শেয়ার করছিলাম। তোমাদের মনে আছে কি স্টুডেন্টস? আমার কথা কি শোনা যাচ্ছে?
স্যার করছিলেন কিছু কিছু, কিন্তু স্যার পরে বলছেন এগুলো নিয়ে বিস্তারিত বলবেন বলছিলেন পরে। ঠিক আছে, তো ওগুলো বলার সময় আসছে, এবং আমি তো দরকার হলে তোমাদের মেসেঞ্জার গ্রুপে এই পার্থক্যগুলো আমি তোমাদেরকে আমি হয়তো শেয়ার করছি, তারপর আমি আবার দিয়ে দিব। সো এরপরে প্রথমে sir, তাহলে thank you. দেখো দেখো এখানে আমাদের যে ফার্স্ট যে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কস এন্ড দা ইন্টারনেট। ফার্স্টে আমরা ইন্ট্রোডাকশন টু কম্পিউটার। সো এখানে আমরা দেখবো টাইপস অফ কম্পিউটার নেটওয়ার্কস, ইউজ অফ কম্পিউটার নেটওয়ার্কস, কিছু নেটওয়ার্ক টার্মিনোলজি, আর একটু নেটওয়ার্ক সফটওয়্যার ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা জাস্ট বেসিক জিনিসগুলো আমরা এখানে কভার করবো। সো নেটওয়ার্ক, একটা কম্পিউটার নেটওয়ার্ক মানে আসে বোঝানো হয় আর কম্পিউটার নেটওয়ার্ক ইজ এ সিস্টেম অফ ইন্টারকানেক্টেড কম্পিউটারস। আমরা জানো অনেকগুলো কম্পিউটার নিয়ে যদি একটা সিস্টেম তৈরি করি সেটা হচ্ছে একটা কম্পিউটার নেটওয়ার্ক। The computers of a network communicate with one another and share applications. অর্থাৎ একটা the computers of a network, অর্থাৎ একটা কম্পিউটারের মধ্যে যে একটা নেটওয়ার্কের মধ্যে যে কম্পিউটারগুলো থাকে তারা চাইলে কি করতে পারে, একজনের সাথে কমিউনিকেট করতে পারে, এবং তারা চাইলে কি করতে পারে, শেয়ার করতে পারে। কি শেয়ার করতে পারে? অ্যাপ্লিকেশনস, ডেটা, ভয়েস, ভিডিও, অডিও ইত্যাদি, যেগুলো তোমরা শেয়ার করো। তোমরা এখন কি কি শেয়ার করো নেটওয়ার্কের মাধ্যমে? তোমরা মেসেজ, টেক্সট মেসেজ শেয়ার করো। তোমরা অডিও, তোমাদের অডিও অডিও যেমন অডিও মেসেজ দেয়া যায় মাইক্রোফোনের মধ্যে চেপে ধরে রাখলে, হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে মাইক্রোফোনে চেপে ধরে রাখলে, বা ইমো ভাইবারেও সেম কাজটা করা যায়। হোয়াটসঅ্যাপে বা যে কোনো কমিউনিকেটিং মিডিয়ামে তুমি জাস্ট মাইক্রোফোনটা চেপে ধরে রাখলেই তোমার এরপর তুমি যদি কথা বলো, তারপর মাইক্রোফোনটা যদি ছেড়ে দাও, মাইক্রোফোনের যেটা চেপে ধরে ছেড়ে দিলে তুমি যেটা বললা একটু আগে কথা বলছো, অর্থাৎ তোমার যে অডিও ক্লিপ বা অডিও মেসেজটা সেটা তোমার রিসিভারের কাছে এটা চলে যাবে। অর্থাৎ তুমি তখন এটা সেন্ডার হয়ে গেছে, তুমি তখন সেন্ড করলা অডিও মেসেজ। আবার তুমি চাইলে তোমার কোনো ভিডিও শেয়ার করতে পারো, তুমি কোনো তোমার ইমেজ বা ফটো শেয়ার করতে পারো। তারপরে তোমার যে কোনো তোমার কাজ, তোমার কোনো একটা আর্টিস্টিক কাজ, ক্রিয়েটিভিটি তুমি শেয়ার করতে পারো। সো এই জিনিসগুলো সবগুলো আমরা আসলে নেটওয়ার্কের মাধ্যমে আমরা একটা কম্পিউটার ইউজার আর একটা কম্পিউটার ইউজারের সাথে আমরা এই জিনিসগুলো শেয়ার করতে পারি। এখন আসলে কম্পিউটার ইউজার বলা যায় না, এখন আমরা স্মার্টফোন ইউজার বলতে পারি। যে আমরা যখন কম্পিউটারের যে একটা আমরা কি বলা যায় হায়ার ভার্সনের মধ্যে আমরা আছি, বা আমরা যে কম্পিউটারের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে আমরা যে একটা লেটেস্ট ভার্সনের মধ্যে আছি। তো আমরা যেমন স্মার্টফোনের মাধ্যমে আমরা কম্পিউটারের অসংখ্য কাজ করতে পারি। যেমন আগে আমরা যদি চিন্তা করতাম যে আমরা কম্পিউটারের মাধ্যমে কমিউনিকেশনটা পসিবল ছিল না, এখন দেখো কম্পিউটার ছাড়াও আমরা স্মার্টফোনের মাধ্যমে আমাদের মূলত কম্পিউটারে অসংখ্য কাজ করে ফেলি। যেমন তোমাদের মধ্যে অনেকেই আমি কনফার্ম যে এখন এখানে 76 জন প্রেজেন্ট, আমি সহ 77 জন। এই 76 জনের মধ্যে 50% থেকেও বেশি আজকে ক্লাস করছো যারা স্মার্টফোন দিয়ে ক্লাস করছে, তাই না? আমি কি ভুল বললাম? তাই না? বেশিরভাগই তোমরা স্মার্টফোন দিয়ে ক্লাস করছো। 80% প্লাস হবে স্যার। হ্যাঁ, আমি বললাম 50% বা 50% থেকে বেশি, 60%, 70%। সো এই যে নাম্বার অফ স্টুডেন্টস স্মার্টফোন ইউজ করছে, তো তার মানে তারা কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার, তারা হয়তো অনেকের কাছে ল্যাপটপ বা কম্পিউটার নাই, বা তারা হয়তো সেটা অপারেট করছে না বা ইউজ করছে না, বা ইজিলি অ্যাক্সেসিবল বা ইজিলি অপারেট করা যায় স্মার্টফোন যেহেতু ইজিলি অপারেট করা যাচ্ছে, খুব সহজে এবং খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে করা যাচ্ছে, দ্যাটস ওয়াই স্মার্টফোন দিয়ে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লাস করছো। কারণ এটা অনেক ইজি টু ইউজ, এটা অনেক বেশি ইজি টু ইউজ, এবং এটা দিয়ে খুব কনভেনিয়েন্টলি, খুব সুবিধাজনক ভাবে এই কাজগুলো করা আছে। তো তার মানে এখানে কিন্তু আমাদের কম্পিউটার বা ল্যাপটপ দরকার হচ্ছে না ক্লাস করার জন্য, আমরা স্মার্টফোন দিয়েও চাইলে কি করতে পারি, ক্লাস করতে পারি। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি একবার তোমাদের আমার স্মার্টফোন থেকে কোনো কারণে আমার ল্যাপটপের প্রবলেম ছিল বা ওয়াইফাই ডিস্টার্ব ছিল, আমি আমার স্মার্টফোন থেকে মোবাইল ডেটা দিয়ে আমার স্মার্টফোন থেকে তোমাদের ক্লাস নিয়েছিলাম, মনে আছে কি? ইয়েস স্যার, মনে আছে স্যার। একটা ক্লাস। জি স্যার। তো তার মানে দেখো আমাদের ক্লাস কিন্তু মানে আমি কিন্তু চাইলে ওই দিন ক্লাসটা অফ রাখতে পারতাম। আমি মাঝে মাঝে তোমাদের কোনো মাঝে একটা সপ্তাহ বা 2টা সপ্তাহ তোমাদের ক্লাস আমি মাঝে মাঝে অফ রাখছি, বা কোনো কারণে আমার বিভিন্ন সমস্যার কারণে বা আমার কিছু ব্যস্ততার কারণে, ধরো আমি ইউনিভার্সিটি যাচ্ছি বা অন্য কোনো ব্যস্ত আছে, সেক্ষেত্রে আমি তোমাদের ক্লাস মাঝে মাঝে অফ, যেমন আজকেও আমার একটা সকালে একটা ব্যস্ততা ছিল, ফলে দ্যাটস ওয়াই আজকে সকালে যে শিডিউলটা সেটা আমি তোমাদের সন্ধ্যায় শিডিউলটা করতে হয়েছে। সো এই যে বিষয়টা, আমি চাইলে কিন্তু তোমাদের ওই দিন ক্লাস নাও নিতে পারতাম, কিন্তু আমি চিন্তা করছি না, আমি যেহেতু আজকে ক্লাস শিডিউল আছে অলরেডি শিডিউল করে ফেলছি, আমি ক্লাসটা নিয়ে ফেলবো। সো আমি
কিন্তু আমার ল্যাপটপে সমস্যা ছিল, কানেকশন ওয়াইফাই কানেকশন ছিল না, আমার কিন্তু ক্লাস নিতে অসুবিধা হয় না, আমি স্মার্টফোনে ক্লাস নিয়ে ফেলছি। সো এই যে বিষয়গুলো আমরা এখন অনেক বেশি ইজিলি আমরা এই কাজগুলো করতে পারি। সো আমরা এরপরে আসি। তো তিন ধরনের, দেয়ার আর থ্রি মেইন টাইপস অফ কম্পিউটার নেটওয়ার্কস। একটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে ল্যান, একটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মানে ওয়ান, আর একটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ম্যান। আর লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটাকে বলা হচ্ছে ল্যান, যেটাকে বলা হচ্ছে ল্যানটা হচ্ছে খুব সংক্ষিপ্ত বা ছোট দূরত্বের মধ্যে, ছোট এরিয়ার মধ্যে সেটা এই ল্যান্ড এই লোকাল এরিয়া নেটওয়ার্কটা কাজ করে। ধরো এটা একটা বিল্ডিং এর মধ্যে, একটা ক্যাম্পাসের মধ্যে, বা একটা ইউনিভার্সিটির মধ্যে, একটা ইনস্টিটিউশনের মধ্যে, একটা অর্গানাইজেশনের মধ্যে ছোট দূরত্ব বা ছোট দৈর্ঘ্যের বা ছোট এরিয়ার মধ্যে যে নেটওয়ার্কটা কাজ করে সেটা হচ্ছে ল্যান। ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে একটা বিশাল একটা দৈর্ঘ্যের মধ্যে, বিশাল একটা জায়গা জুড়ে যেটার জিওগ্রাফিক্যাল রেঞ্জটা অনেক বড় হবে, সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক নাম থেকে বোঝা যাচ্ছে মেট্রোপলিটন মানে হচ্ছে মেট্রোপলিটন একটা সিটির মধ্যে বা একটা শহরের মধ্যে বা একটা জেলার মধ্যে যে নেটওয়ার্কটা পরিধি বিস্তৃত থাকবে সেই নেটওয়ার্কটাকে বলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সো এই জিনিসগুলো এখানে বলছে। তারপর ইউজ অফ কম্পিউটার নেটওয়ার্ক, এটা আমরা জানি, এটা আমরা এত বেশি এখন কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে আমরা পড়ে আছি এবং এত বেশি কম্পিউটার নেটওয়ার্কের সাথে আমরা জড়িত। সো এটাকে বলো আমরা ইউজ কম্পিউটার নেটওয়ার্ক ইউজগুলো খুব ইজিলি আমরা এখান থেকে পড়তে পারি, এটা তোমাদের কাজ, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এরপরে আসো নেটওয়ার্কের কিছু টার্মিনোলজির সাথে আমরা পরিচিত হব। যে নেটওয়ার্কের টার্মিনোলজি, যে প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। টপোলজিটা কি? সেটা হচ্ছে নেটওয়ার্কের, একটা কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে কম্পিউটাররা কিভাবে ওরিয়েন্টেড থাকে, অর্থাৎ কম্পিউটারগুলোর ওরিয়েন্টেশন কিরকম থাকে, মানে কিভাবে কম্পিউটারগুলো একে অপরের সাথে কানেক্টেড থাকে, এটাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। সো এই নেটওয়ার্ক টপোলজি কয়েকটা প্রকার হতে পারে। একটা হচ্ছে বাস টপোলজি, একটা হচ্ছে স্টার টপোলজি, এটা হচ্ছে ট্রি টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি। সো এটা আরো হায়ার ভার্সনে বা ইউজুয়ালি কম্পিউটার নেটওয়ার্কের আরো ডিটেইলস আমরা যখন পড়ি, সো এগুলো তখন প্রতিটারই আলাদা আলাদা বর্ণনা এবং ফিগার সহ আমরা এটা দেখি বা পড়ি। সো এখন জাস্ট আমরা শুধু নামটা শিখলেই হবে। তারপর হচ্ছে লিঙ্কস, অর্থাৎ যেই লিঙ্ক বা যেই কানেকশনের মাধ্যমে আমরা কম্পিউটার গুলো একটার সাথে কানেক্টেড থাকে, যেমন সেটা ওয়াইফাই কানেকশন হতে পারে, মানে ওয়্যারলেস হতে পারে, অথবা ওয়্যার্ড কানেকশন হতে পারে, যে ওয়্যার্ড কানেকশন হতে পারে, অথবা সেটা ওয়্যারলেস কানেকশন হতে পারে। আবার সেটা আবার এটা মিডিয়াতেও একই কথা। মিডিয়ার একটা অংশ হচ্ছে লিঙ্ক। মিডিয়া মানে হচ্ছে সেটা তোমার মিডিয়া, আমি কেবলের মাধ্যমে মিডিয়ার মধ্যে আমরা মিডিয়াতেও এই জিনিসগুলো আলোচনা করতে পারি, যে মিডিয়া আমাদের দুইটা মিডিয়া হতে পারে। একটা হচ্ছে ওয়্যারলেস মিডিয়া, আর একটা হচ্ছে ওয়্যার্ড মিডিয়া। সো ওয়্যারলেস মিডিয়ার মধ্যে হতে পারে যে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এই যে ওয়্যারলেস টেকনিক গুলো হতে পারে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড এগুলা। আর ওয়্যার্ড কমিউনিকেশন গুলো হতে পারে টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, এগুলো অর্থাৎ কেবল কানেকশন গুলো হইলে এগুলো, আর ওয়্যারলেস কানেকশন হলে বাকিগুলো। ধরো রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এগুলো তোমাদেরকে আমি একটু পরে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ ইত্যাদির পার্থক্য আমি তোমাদের দেখাবো। সো এরপরে আমাদের আরেকটা নেটওয়ার্ক টার্মিনাল হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকল। প্রোটোকল হচ্ছে এমন একটা টার্ম যেটাকে বলা হয় আ সেট অফ রুলস এন্ড রেগুলেশনস। প্রোটোকল হচ্ছে সেট অফ রুলস এন্ড রেগুলেশনস, যেটা কি করবে, একটা কম্পিউটার নেটওয়ার্ককে গভর্ন করবে, অর্থাৎ কোঅর্ডিনেট করবে, বা একটা কম্পিউটার নেটওয়ার্ককে বলবে যে একটা কম্পিউটার নেটওয়ার্ক কোন কাজগুলো করতে পারবে, কোন কাজগুলো করতে পারবে না। ইজ ইট ক্লিয়ার? এটাকে বলে প্রোটোকল। প্রোটোকল যেমন আমরা জানি যে প্রাইম মিনিস্টারের একটা প্রোটোকল থাকে, প্রেসিডেন্টের একটা প্রোটোকল থাকে, বা মন্ত্রী এমপিদের প্রোটোকল থাকে। প্রোটোকল জিনিসটা আসলে কি? প্রোটোকলটা হচ্ছে তাদের কাজের একটা পরিধি থাকবে, তাদের একটা কাজের পরিধি থাকবে। যেমন যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে তুমি কি প্রাইম মিনিস্টারকে পাবা, বা যে কোনো কিছু থেকে একটা প্রাইম মিনিস্টারকে তুমি, যে কোনো একজন প্রাইম মিনিস্টার তুমি অ্যাক্সেস করতে পারবা, তার কাছে যেতে পারবা, না। বা প্রেসিডেন্টের কাছে যেতে পারবা, বা প্রেসিডেন্ট তোমার কাছে আসবে? হ্যাঁ। সো এই যে বিষয়গুলো, এটা একটা কমেডিও আছে যে আমার সাথে প্রেসিডেন্ট, আমি আর প্রেসিডেন্ট একই, তাই না? আমার সাথে প্রেসিডেন্টের ডিফারেন্স নাই। সো কোন দিক থেকে ডিফারেন্স নাই, মানে দিস ইজ এ জোক। বলা হয় যে প্রেসিডেন্ট আমার বাসায় আসে না, আমি প্রেসিডেন্টের বাসায় যাই না, তাই না? সো দিস ইজ এ জোক। সো এটা হচ্ছে ফর দ্য রিজন বিহাইন্ড দ্যাট ইজ প্রোটোকল। সো প্রোটোকলটা হচ্ছে তোমার এই নেটওয়ার্ক ক্ষেত্রে নেটওয়ার্ক প্রোটোকল হচ্ছে সেটাই, যে এটা সেট অফ এটা হচ্ছে প্রোটোকল হলো সেট অফ রুলস এন্ড রেগুলেশনস, যেটাকে একটা কম্পিউটার নেটওয়ার্ককে বলবে যে তুমি কোন কাজগুলো করতে পারবে, কোন কাজগুলো করতে পারবে না। এই যে বলা হচ্ছে কম্পিউটারস অফ এ নেটওয়ার্ক মাস্ট ওবে সাম রুলস
when communicating with each other, যখন একজনের সাথে কি করবে, কমিউনিকেট করবে, তখন কিছু রুলস রেগুলেশন ফলো করতে হবে। আর এরপরে কিছু নেটওয়ার্ক সফটওয়্যার আছে। সো এই নেটওয়ার্ক সফটওয়্যার গুলো আমরা নেটওয়ার্ক সফটওয়্যার গুলোর মাধ্যমে আমরা চাইলে আমাদের এই যে মাঝখানে যে আমাদের যে কাজগুলো, এই নেটওয়ার্ক সফটওয়্যারের মাধ্যমে আমাদের এই কাজগুলো আমরা করতে পারি। সো এখানে আরো কয়েকটা বিষয় আছে, যে যেমন তোমার এই কাজগুলো করার জন্য কিছু সফটওয়্যার প্যাকেজের মধ্যে কিছু কাজ করা হয়। সফটওয়্যার, এগুলো সফটওয়্যার না, কিন্তু এগুলো সফটওয়্যার প্যাকেজের মধ্যে কিছু কাজ করা হয়, যেমন অ্যাক্সেস কন্ট্রোল, মানে তোমার অ্যাক্সেসটাকে কন্ট্রোল করা যাবে, ট্রান্সমিশন কন্ট্রোল, এরর কন্ট্রোল, তারপরে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ফাংশন ইত্যাদি। তো এই কাজগুলো একটা সফটওয়্যার প্যাকেজের মাধ্যমে করা যাবে। যে বলা হচ্ছে a variety of communication software packages are available for microcomputers, especially for internet web browsing like Microsoft Explorer, Microsoft Outlook, or তোমার Mozilla Firefox, Google Chrome ইত্যাদি। এখানে সবগুলো নাম লিখে নাই। তো এগুলা জন্য কিছু সফটওয়্যার প্যাকেজ আছে। several functions are commonly provided by communication software packages. So এই যে several function গুলো, এই ফাংশন গুলো হচ্ছে এগুলো অ্যাক্সেস কন্ট্রোল, ট্রান্সমিশন কন্ট্রোল, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, এরর কন্ট্রোল, সিকিউরিটি ম্যানেজমেন্ট ইত্যাদি। এগুলো সবগুলো হচ্ছে তোমার ফাংশন, যেগুলো আমাদের একটা সফটওয়্যার প্যাকেজের মধ্যে থাকে বা কাজে লাগে। তো এরপরে আসো লোকাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে। এখানে বলা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে, এটা কি আমি দেখি একটু বিশদভাবে আলোচনা করা হয়েছে কিনা। লোকাল এরিয়া নেটওয়ার্ক, তো লোকাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে আমরা এখান থেকে খুব বেশি লোকাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে আমরা পড়বো না। আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কের পার্থক্য আমরা দেখে ফেলবো পরবর্তী আমাদের ক্লাস শেষ হওয়ার পরে। সো এরপর আসে ইন্টারনেট সার্ভিসেস এন্ড প্রোটোকলস। এই যে ইন্টারনেট সার্ভিস গুলো কি হইতে পারে এবং প্রোটোকল গুলো, যে একটু আগে প্রোটোকলের কথা বলছিল, যে প্রোটোকল গুলো কেমন হইতে পারে একটা ইন্টারনেটের ক্ষেত্রে। সো এই যে ইন্টারনেট সার্ভিস, এটা ইন্টারনেট সার্ভিস গুলো হইতে পারে, যেমন এই যে একটা ইন্টারনেট, এই যে ইন্টারনেট সার্ভিস গুলো শো করছে, সেই ইন্টারনেট সার্ভিস গুলো, এখানে অনেকগুলো ইন্টারনেট সার্ভিস হতে পারে। তোমার ইন্টারনেট সার্ভিস গুলোর মধ্যে বলা হচ্ছে নিউমারাস অ্যাপ্লিকেশন সার্ভিসেস হ্যাভ বিন ডেভেলপড ফর দ্য ইন্টারনেট ইউজিং TCP/IP প্রোটোকল সুইট। TCP/IP হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল বা ইন্টারনেট নেটওয়ার্কিং প্রোটোকল। হ্যাঁ, সো এই TCP/IP-র মাধ্যমে তোমাদের অসংখ্য অ্যাপ্লিকেশন সার্ভিস বা ইন্টারনেট সার্ভিস করা হয়। তার মধ্যে মোস্ট ইন্টারনেট সার্ভিস গুলো হচ্ছে দ্য মোস্ট পপুলার ইন্টারনেট অ্যাপ্লিকেশন আর ইমেইল, তোমরা জানো, ব্রাউজিং দ্য সাইটস অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে www, এন্ড পার্টিসিপেটিং স্পেশাল ইন্টারনেট নিউজ গ্রুপস বা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। ইন্টারনেট নিউজ গ্রুপ মানে হচ্ছে সোশ্যাল, এখানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কথা এখানে বলা হচ্ছে। আর ফিগার 12.8 এর মাধ্যমে বলা হচ্ছে যে TCP/IP সুইটের আন্ডারে যে সার্ভিসগুলো, অ্যাপ্লিকেশন সার্ভিসগুলো দেয়া হয় সেগুলো, যেমন FTP হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। তারপর টেলনেট, এটা টেলিকমিউনিকেশন একটা নেটওয়ার্ক। HTTP এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। SMTP সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। SNMP সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। DNS ডোমেইন নেম সিস্টেম। এই যে সার্ভিসগুলো বা প্রোটোকলগুলো, এগুলো ইন্টারনেটের মাধ্যমে দেয়া হয়ে থাকে এবং এখানে TCP/IP সুইটের বিভিন্ন লেয়ার এখানে দেখানো হচ্ছে, যেমন এই যে TCP, UDP, এগুলো হচ্ছে TCP-র আন্ডারে এই সার্ভিসগুলো। এইটা হচ্ছে UDP-র আন্ডারে। TCP হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, UDP হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। সো যাই হোক, এই তোমরা এই নামগুলো, সবগুলো নাম তোমাদের মনে রাখা দরকার। যেমন এই যে কিছু নাম তোমার মনে রাখবা, যেমন এই যে এখানে তোমরা দেখো, যেমন এই যে HTTP তোমার আমরা যখন ওয়েবসাইটে দেখি, যখন ওয়েবসাইটে তোমরা দেখবে, যেমন তোমাদেরকে আমি দেখাই, এই দেখো একটা ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে আমি তোমাদের যে এইটা জেনারেট করলাম, এই ওয়েবসাইটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে HTTPS, এই যে HTTP দেখাচ্ছে, দেখছো HTTP, এই HTTP এটাই হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটাই হচ্ছে HTTP। এই যে HTTP, এখানে যে HTTP দেখাচ্ছে, এই যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বা ট্রান্সফার প্রোটোকলও বলতে পারো অথবা ট্রান্সপোর্ট প্রোটোকলও বলতে পারো। তারপর এটা হচ্ছে SMTP সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, আমরা যে মেইল ট্রান্সফার করি, হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। তারপরে FTP, যে প্রথমে যেটা লেখা আছে FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল, আমরা যে ফাইল ট্রান্সফার করি এগুলো সবগুলো আসলে FTP-র আন্ডারে থাকে। আমরা যে যতগুলো ফাইল, আমার অডিও, ভিডিও, ইমেজ বা ইত্যাদি যত ফাইল আমরা ট্রান্সফার করি সবগুলো FTP-র আন্ডারে, এগুলো সবগুলো FTP-র আন্ডারে থাকে। এটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। তারপর টেলনেট, তারপরে এটা হচ্ছে টেলনেট হচ্ছে এটা টেলিকমিউনিকেশন একটা নেটওয়ার্ক। এটা একটা রিমোট হোস্ট থেকে রিমোট হোস্টের মাধ্যমে ইন্টারনেট ইউজ করা যায়, ইন্টারনেট ইউজ করার একটা সার্ভিস রিমোট হোস্টের মাধ্যমে, রিমোট টার্মিনালের মাধ্যমে। মানে হোস্ট সে রিমোট ওয়েতে রিমোট জায়গায় থাকবে, সেখান থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবে। এরপর হচ্ছে POP পোস্ট অফিস প্রোটোকল। তারপর হচ্ছে SNMP সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। এরপরে আদার কিছু অ্যাপ্লিকেশন আছে। আর এরপর হচ্ছে ইন্টারনেট অ্যাড্রেসের মধ্যে
তোমার ইউজুয়ালি ইন্টারনেট অ্যাড্রেস তো তোমার কয়েক রকম হইতে পারে। ইউজুয়ালি আমরা 3 রকম ইন্টারনেট অ্যাড্রেস দেখতে পাই। একটা হচ্ছে তোমার লজিক্যাল অ্যাড্রেস, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, আর একটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস। সো জাস্ট তোমরা এই নামগুলো পড়বে। আর আমি এটা রিপিট করার দরকার নেই, কারণ আমার রেকর্ডিংটা তোমরা অটোমেটিক পেয়ে যাবে, আমার রেকর্ডিং তো দেখলেই হয়ে যাবে। সো এটা হচ্ছে ইন্টারনেট অ্যাড্রেস। এরপরে এরপরে আমাদের যেটা মেইনলি আমাদের লাগবে, এবং এগুলো তোমাদের শর্ট নোটস আকারে আসতে পারে, যেমন এই যে এখানে প্রথমে হচ্ছে যেটা শর্ট নোটস আকারে আসতে পারে সেটা ইন্টারনেট সার্ভিসেস। এই যেটা পুরোটা, এই যে এখান থেকে 5.2 এখান থেকে এতটুকু পর্যন্ত ইন্টারনেট সার্ভিস, এটা শর্ট নোটস আকারে আসতে পারে। যেটা তোমাদেরকে আমি আমি আগেও বলছি, যারা অ্যাটেন্টিভ এবং যারা সচেতন তারা কিন্তু মার্ক করে নিচ্ছে আমি কোন অংশটাকে ইম্পর্টেন্স দিচ্ছি এবং কোন অংশটাকে আমি বাদ দিচ্ছি। এরপর হচ্ছে ইলেকট্রনিক মেইল, এই যে 5.4 ইলেকট্রনিক মেইল, এটাও এই যে উইথ দিস ফিগার তোমরা অবশ্যই যদি এটা আসে শর্ট নোটস আকারে এটা অবশ্যই এই ফিগারটা দিবা, ইলেকট্রনিক মেইল। হ্যাঁ, তারপর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, www, এই যে www যেটা আমরা জানি যে আমরা যখনই কোনো ওয়েবসাইটে লিখে, যে দেখো যখনই কোনো ওয়েবসাইট আমি লিখতে যাই, যখনই কোনো একটা ধরো একটা আমি ওয়েবসাইট আমি অ্যাড্রেস লিখছি, এই যে ধরো ইউটিউব, হ্যাঁ দেখো ইউটিউব লেখা দেওয়ার সাথে দেখো লেখা আসে www। এইচটিটিপি তো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, www হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এবং প্রতিটা ক্ষেত্রে এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই জিনিসটা তোমার থাকবে। ইউটিউবে যে কোনো সফটওয়্যার আমি যে কোনো ওয়েবসাইট যখন ওপেন করবো www থাকবে, এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সো এই যে এই অংশগুলো তোমরা অবশ্যই এগুলো শর্ট নোট আকারে তোমরা পড়বা, এবং এগুলো তোমরা পরীক্ষা আসলে অবশ্যই এগুলো লেখার চেষ্টা করবে। সো এই জিনিসগুলো তোমরা জানো, যেমন ইলেকট্রনিক মেইল, আমরা ইমেল করি ইউজুয়ালি, আমরা ইমেল করি আমাদের বিভিন্ন নিয়ারেস্ট ওয়ানকে ইমেল করি। সো কিভাবে ইমেল করি, এখানে একটা সেন্ডার কম্পিউটার থাকবে, একটা ডেস্টিনেশন কম্পিউটার থাকবে লাস্টে, তারপর একটা পোস্ট অফিস সার্ভার থাকবে, ইন্টারনেট থাকবে, মেল সার্ভার থাকবে। সো সেন্ডার কম্পিউটার কি করবে, পোস্ট অফিস সার্ভারের মধ্যে ইমেলটাকে সেন্ড করবে, সেই ইমেলটা ইন্টারনেটের মাধ্যমে মেল সার্ভারে যাবে, মেল সার্ভার থেকে ডেস্টিনেশন কম্পিউটারে আসবে। মেইনলি মেল সার্ভার, ধরো আমি যদি জিমেইলের একটা অ্যাকাউন্ট থাকে, আমার যদি জিমেইলের মাধ্যমে আমি ইমেল করি, সো আমি ধরো আমি সেন্ডার, আমার কম্পিউটার, আমার যে ল্যাপটপ, এই যে আমি যে ল্যাপটপ থেকে এখন ধরো ক্লাস করছি, সেই ল্যাপটপটা হচ্ছে আমার সেন্ডার কম্পিউটার। ওখান থেকে আমি একটা ইমেল করব, ধরি সেটা যদি আমারটা যদি জিমেইলের সার্ভার হয়, তাহলে আমার জিমেইলের সার্ভারের আগে ইমেইলটা যাবে। এরপরে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে, যদিও এখানেও ইন্টারনেট কানেকশন লাগবে, জিমেইল সার্ভারে যাওয়ার জন্য ইন্টারনেট কানেকশন লাগবে। এরপরে আরো বৃহৎ ইন্টারনেট কানেকশনের মাধ্যমে সেটা কোথায় যাবে, ডেস্টিনেশন কম্পিউটারের বা রিসিভারের মেইল সার্ভার। রিসিভারের মেইল সার্ভারটা ইয়াহু হইতে পারে, অথবা অন্য কোনো ইমেইল হইতে পারে, আউটলুক হইতে পারে, হটমেইল হইতে পারে। সো রিসিভারের যে মেইল সার্ভার সেখানে যাবে আমার ইমেইলটা, রিসিভারের মেইল সার্ভার থেকে তারপর রিসিভারের কম্পিউটারে যাবে। ইজ ইট ক্লিয়ার? সো এই যে বিষয়টা, এটাকে বলা হয় ইলেকট্রনিক মেইল। এবং ইলেকট্রনিক মেইলের তোমার এই যে কথাগুলো মেইনলি এখানে বলা আছে। এবং ইলেকট্রনিক মেইলের বা ইমেইল, যেটা সংক্ষেপে ইমেইল বলি, সো ইমেইলের আমাদের কিছু সুবিধা এবং কিছু এখানে আমাদের কিছু ফিচার্স, ইমেইলের কিছু ফিচার্স এখানে দেয়া আছে। এবং ইমেইলের ফিচারগুলো তোমরা জানো, যে এখানে টেক্সট এডিটর থাকবে, একটা কম্পোজার যেখানে কম্পোজ করতে হয়, কম্পোজ তোমরা দেখো কম্পোজ, একটা টেক্সট এডিটর থাকবে। তারপরে তুমি চাইলে তোমার যে ইমেইলের যে উইন্ডোটা আসে, সেখানে তুমি চাইলে কি করতে পারো, তোমার সেগুলোকে আলাদা আলাদা নাম দিতে পারো, অথবা আলাদা আলাদা তোমার আলাদা আলাদা ইমেল অ্যাড্রেসের, সেগুলো আলাদা ইমেল অ্যাড্রেস থাকলে সেগুলো অ্যারেঞ্জমেন্ট করা থাকতে পারে। তারপরে এটা কি করতে পারে, যে এটা এবিলিটি টু সেন্ড মেসেজ টু এ পোস্ট অফিস সার্ভার, এবিলিটি টু গেট মেসেজ ফ্রম এ মেইল সার্ভার। এই যে তুমি যেরকম পোস্ট অফিস সার্ভারে মেইল, তোমার মেইলটা প্রথমে পোস্ট অফিস সার্ভারে যাচ্ছে, সেম রিসিভারের মেইলটাও প্রথমে মেইল সার্ভারে আসতেছে। সো এই যে এই দুইটা কথাই মেইল এখানে বলছে, যে এবিলিটি টু সেন্ড আ মেসেজ, মানে তুমি চাইলে পোস্ট অফিস সার্ভারে মেসেজ সেন্ড করতে পারো, অথবা তুমি চাইলে মেইল সার্ভার থেকে মেসেজ নিতে পারো। ওই যে এবিলিটি টু গেট মেসেজ ফ্রম দ্য মেইল সার্ভার। আ ম্যানেজার দ্যাট অর্গানাইজেস এন্ড স্টোরস দ্য সেন্ড এন্ড রিসিভ মেসেজ, অর্থাৎ একজন ম্যানেজার, বা এটা তোমার ইউজুয়ালি ইমেল ম্যানেজার থাকে, মানে কম্পিউটার নিজে আর কি, কম্পিউটার নিজে একটা ইমেল ম্যানেজার। সো এটা কি করতে পারে, তোমার এই মেসেজগুলোকে সেন্ড অথবা রিসিভ মেসেজগুলোকে তোমার অর্গানাইজ করতে পারে। ইউজুয়াল যেমন ধরো আমার যদি আমার একটা ইমেল, ধরো আমি যে কোনো একটা ইমেল যদি ওপেন করি, ধরো আমার একটা নতুন একটা ফাইল ব্রাউজার থেকে আমি যাই, ধরো আমার যে ইমেল অ্যাড্রেস, তোমরা দেখতে পাচ্ছ,
দেখো এখানে অসংখ্য ইমেইল এখানে আছে, যে দেখছো এখানে অসংখ্য ইমেইল তোমরা দেখতে পাচ্ছ। সো এই যে ইমেইলের যে অংশগুলা, তো তুমি চাইলে এই ইমেইলগুলা তুমি চাইলে আলাদা আলাদা ভাবে অর্গানাইজ করতে পারো। তুমি নিজে একজন ম্যানেজার, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে তুমি চাইলে এগুলো আলাদা আলাদা করে অর্গানাইজ করতে পারো। কিভাবে অর্গানাইজ করতে পারো? যেমন দেখো এই যে লেখা আছে, দেখো যেমন এই যে কিছু লেখা 6 ব্যাচ, কিছু আজাইরা মানে আমার কিছু ইউজলেস ইমেইল, কিছু বাংলাদেশ ইনফরমেশন, বার্থ রিলেটেড কিছু ইমেইল, তারপর আরেকটা তোমার আরেকটা ফোল্ডার, তারপর কনফারেন্স রিলেটেড, তারপর সিওইউ, তারপর সিইউ, এডুয়েট, ফেসবুক, ফ্যামিলি, ফেয়ারওয়েল, এভাবে দেখো অসংখ্য ফোল্ডার কিন্তু আমি এখানে করে রাখছি। দেখছো আমার ব্যাংকের ইনফরমেশন, তারপরে রবি বিল এর কিছু ইনফরমেশন, তারপরে ইউজলেস কিছু ইনফরমেশন। তো এগুলো সবগুলো কিন্তু আমি আলাদা আলাদা চাইলে ম্যানেজ করতে পারি, আলাদা আলাদা ফোল্ডারে নিতে পারি। যেমন এখানে অসংখ্য ইমেল আছে যেগুলো আমি ডিলিট করে দেবো, লাগবে না। আবার অসংখ্য ইমেল আছে যেগুলো আমার দরকার হবে, সো আমি যেগুলো দরকার হবে সেগুলো আমি ফোল্ডারের ভিতরে সেগুলোকে ইনক্লুড করে ফেলবো। সো দিস ইজ কল্ড ম্যানেজমেন্ট। অর্থাৎ আমরা চাইলে একটা ইমেইলের অংশের মধ্যে আমরা চাইলে ইজিলি এটা কি করতে পারি, এই যে ম্যানেজ করতে পারি, এই যে ম্যানেজ করতে পারি। এরপর আসো যেটা আমি যে তোমাদের বলছি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, দা www, এটা তোমরা খুব ভালো করে বলো, এটা তোমরা জানো। যেহেতু আমরা অটোমেটিক আমরা ইমেইলের আমরা ইন্টারনেটের কানেকশনের মধ্যে আছি, ইন্টারনেটের একটা সরবরাহের মধ্যে আছি, তো www কি এটা খুব আমরা ইজিলি জানতে পারবো এবং বলতে পারবো। এবং তোমরা এটা পুরোটাই পড়বে, একদম এই যে একদম লাস্ট পর্যন্ত একদম পুরোটা পড়বে, যা যা আছে সবকিছু পড়বে। এরপরে নিজের ভাষায় তোমরা যা বুঝছো সেটা লেখার চেষ্টা এবং প্রথমে বোঝার চেষ্টা করবে এবং লেখার চেষ্টা করবে। এরপরে আমাদের যেটা লাস্ট টপিক ইন্টারনেট বা আমাদের কম্পিউটার নেটওয়ার্কের জন্য, সেটা হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস। দেখো আমরা এই যে ইন্টারনেট অ্যাক্সেস আমরা দেখলাম একটু আগে কিভাবে ইমেল করব, আর এখন আমরা যেটা দেখবো কিভাবে আমরা ইন্টারনেট অ্যাক্সেসটা হয়, যে ইন্টারনেট অ্যাক্সেসের যে বিষয়টা সেটা কিভাবে সেই জিনিস আমরা এখন দেখবো। যেমন দেখো কমন ইন্টারনেট অ্যাক্সেস মেথড, আমাদের যে ফিগারটা প্রথমে দেখো, এখানে প্রথমে একটা ল্যান থাকে, অনেকগুলো কম্পিউটার নিয়ে একটা ল্যান থাকবে। ল্যান থেকে রাউটারের মাধ্যমে সেটা কোথায় যাবে? আইএসপির কাছে যাবে। আইএসপির কাছে সেটা কি হতে পারে? আইএসপির কাছে সেটা একটা টেলিফোন নেটওয়ার্ক বা ডায়াল আপ নেটওয়ার্ক এর মাধ্যমে একটা মডেমের কাছে যাবে, এবং সেটা ইন্টারনেটের কাছেও যেতে পারে। অর্থাৎ আবার মডেমের মাধ্যমে সেটা কি করতে পারে? ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের কাছে সেটা যেতে পারে। অর্থাৎ সোজা কথায় এই ল্যান থেকে একটা রাউটারের মাধ্যমে আমরা চাইলে বাইরের যে ইন্টারনেট বা বাইরের যে ইন্টারনেটের জগৎ সেটার সাথে আমরা জয়েন করতে পারি। এবং সেটা আমরা একটা মডেমের মাধ্যমেও আমরা চাইলে, যে একটা মডেমের মাধ্যমে একটা কম্পিউটার, আমরা চাইলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে একটা মডেম, ধরো আমার মডেমটা যদি গ্রামীণফোনের মডেম হয় বা বাংলালিংকের মডেম হয়, অথবা আগে যেমন তোমরা এগুলো এখন অবসলিট হয়ে গেছে, এগুলো কথা এখন অনেকেই শুনলে হাসবে, এগুলো হয়তো অনেকেই জানে না এই জিনিসগুলো, যে আগে গ্রামীণফোনের মডেম ছিল, বাংলালিংক, টেলিটকের মডেম ছিল, সিটিসেলের জুম, আমরা এখন জুমে ক্লাস করছি তাই না, আমাদের জুম প্ল্যাটফর্মে ক্লাস করছি না আমরা, আগে কিন্তু সিটিসেলের জুম নামে একটা মডেম ছিল। তোমরা কি এটা সম্পর্কে কেউ জানো? না স্যার, এমনি সিটি সেল সম্পর্কে জানি। হ্যাঁ, সিটিসেলের জুম নামে একটা তোমার মডেম ছিল। এবং সিটি সেল কি সর্বপ্রথম? হ্যাঁ, ছিল বাংলাদেশের সিটিসেল সর্বপ্রথম এই তোমার মোবাইল ফোন অপারেটর আর কি, মোবাইল ফোন অপারেটর। সো সিটিসেলের তো মডেমটা যেটা জুম মডেম, সেটা তোমার স্পিডটা সবচেয়ে বেশি ছিল, টেলিটক এবং গ্রামীণফোন থেকে বেশি ছিল। এবং তখন আমরা সিটিসেল ইউজ করতাম। সিটিসেল ইউজ করলে অনেক বেশি আমরা কি বলা যায়, সিটিসেল ইউজ করে আমরা অনেক বেশি কনভিনিয়েন্ট ফিল করতাম। গ্রামীণফোনের স্পিড অনেক স্লো ছিল এবং টেলিটকের স্পিড অনেক স্লো ছিল। ওকে, সো তারপরে দেখা গেছে যে বিভিন্ন ওয়াইম্যাক্স যারা আছে, যে ওয়াইম্যাক্স যেসব ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, ওয়াইম্যাক্স এর মাধ্যমে যারা ইন্টারনেট কানেকশন দেয়, বাংলা লায়ন, কিউবি, ওলো, এই ধরনের এই কিছু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ছিল, ওয়াইম্যাক্স কানেকশন যারা দেয়। তোমরা কি এদের নাম শুনছো? বাংলা লায়ন, কিউবি, এগুলো নাম শুনে থাকতে পারো। এদের মডেম ছিল আলাদা। হ্যাঁ, এদের কিন্তু মডেম ছিল। তো ওই মডেম গুলো দিয়েও তোমরা চাইলে এই যে ওই ওদেরকে বলা হয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, সংক্ষেপে আইএসপি। এই যে তোমাদের বাসায় অনেকের ওয়াইফাই কানেকশন আছে না, বেশিরভাগেরই ওয়াইফাই কানেকশন আছে, ঠিক কিনা? অনেকের বাসায় ওয়াইফাই কানেকশন আছে কিনা? জি স্যার। এই ওয়াইফাই কানেকশনটা কারা দেয়? ধরো তুমি তোমার মোবাইলে বা ল্যাপটপে যে ওয়াইফাই রাউটারের মাধ্যমে যে ইন্টারনেট ইউজ করছো, তো ওয়াইফাই রাউটারে একটা ওয়াইফাই কানেকশন দিতে হয়েছে না? জি স্যার। এটা কে দিছে? আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। গুড, হ্যাঁ, এটা এই যে যারা তোমার ওয়াইফাই কানেকশনটা দিচ্ছে তাদেরকে বলা হয় আইএসপি। এই যে রিসেন্টলি গত এক সপ্তাহ আগে তোমরা যেটা জানো যে সরকার একটা ঘোষণা করছে বিটিআরসি থেকে, এক দেশ এক রেট,
তাই না? জি স্যার। এক দেশ এক রেট, অর্থাৎ যে যে বাংলাদেশের যে কোনো জায়গায় তোমার যদি সে 5 Mbps ইউজ করে একটা নির্দিষ্ট টাকা দিতে হবে, 10 Mbps ইউজ করে একটা নির্দিষ্ট টাকা দিতে হবে, 15 Mbps ইউজ করে একটা নির্দিষ্ট টাকা দিতে হবে, 20 Mbps ইউজ করলে তাকে একটা নির্দিষ্ট টাকা দিতে হবে। অর্থাৎ আগে যেটা দেখা যেত যে তোমাকে এক জায়গায় 10 Mbps নিয়ে ফেলছে 1000 টাকা, আর যে 10 Mbps নিচ্ছে 500 টাকা। আমি কি বোঝাতে পারছি? মানে এক একজন এক এক রকম, তোমাকে ব্যান্ডউইথ দিত একটা, কিন্তু টাকা নিত এক একজন এক রকম করে। বোঝাতে পারছি? সো ওই জিনিসটা চেঞ্জ করার জন্য এখন সরকারে এই এক দেশ এক রেট এটা অ্যাপ্লাই করছে। সো যাই হোক, এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কি করতে পারে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কেবল কানেকশনের মাধ্যমে বা লিস্ট লাইন বলা হচ্ছে, কেবল কানেকশনের মাধ্যমে কি করতে পারে, তোমার ল্যানের মধ্যে কেবল কানেকশন সাথে রাউটার, মানে রাউটারের প্রথমে একটা রাউটারে কেবল কানেকশন হবে, তারপর রাউটার থেকে অনেকগুলো কম্পিউটারের মধ্যে ইন্টারনেটটা কানেক্ট করতে পারে, যেগুলো লাইনে যুক্ত আছে, লোকাল এরিয়া নেটওয়ার্কে যুক্ত আছে, সেসব কম্পিউটারে রাউটারের মাধ্যমে ইন্টারনেট কানেকশন দিতে পারে, অথবা টেলিফোন নেটওয়ার্ক অথবা ডায়াল আপের মাধ্যমে মডেম যুক্ত একটা ল্যাপটপ অথবা ডেস্কটপে তোমার ইন্টারনেট কানেকশন দিতে পারে। আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে ইন্টারনেটের বিশাল একটা জগৎ যুক্ত থাকবে। মানে ওরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কি করে, ইন্টারনেটটা আরেক জায়গা থেকে কিনে নেয়, ওরা আরেক জায়গা থেকে কিনে নিয়ে তোমার বা আমার কাছে ওই ইন্টারনেটটা বিক্রি করে, মানে ওই যে ওয়াইফাই কানেকশন বা ওয়্যারলেস কানেকশন বা তোমার ইন্টারনেট কানেকশনটা ওরা দেয়। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? আর এই যে এই জিনিসটার ইনফরমেশন তোমাদের এবারে দিয়ে রাখি, এবং এটা তোমাদের জন্য কাজে লাগবে। যেটা আমরা জানি যে বাংলাদেশে যে সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন আছে কক্সবাজারে, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন হচ্ছে বাংলাদেশের একমাত্র কোম্পানি যেটা থেকে বাংলাদেশের সকল ইন্টারনেট গুলা কেনা হয়। ইজ ইট ক্লিয়ার টু ইউ? মনে থাকবে এই জিনিসটা, বাংলাদেশ সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, হ্যাঁ, এবং বাংলাদেশ সাবমেরিন কেবল লিমিটেড নামে তোমার একটা প্রতিষ্ঠান আছে বিটিআরসির মতো, যারা বাংলাদেশের ইন্টারনেট কানেকশনটা দেয়। এবং যত মোবাইল ফোন অপারেটর আছে, যত আইএসপি আছে, সবাই ওদের কাছ থেকে, মানে সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন থেকে বা সাবমেরিন কেবল কোম্পানি থেকে তোমার ইন্টারনেট কানেকশনটা কালেক্ট করে, এবং ইন্টারনেট কালেক্ট করার পরে ইন্টারনেট কিনে নেয় এবং সেই ইন্টারনেটটা আমাদের কাছে বিক্রি করে। এটা হচ্ছে আইএসপির কাজ। সো এই যে ইন্টারনেট অ্যাক্সেস, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো তোমরা এখান থেকে তোমরা অবশ্যই দেখবা এবং পড়ার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা। সো এগুলো তোমরা জাস্ট খুব মনোযোগ দিয়ে রিডিং করবা, তোমরা ভালো করে বুঝবা, ভালো করে বোঝার পরে তোমরা এরপরে নিচের মতো করে লিখবা। অবশ্যই বেসিক জিনিসগুলো বা যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো কোনো অবস্থায় তোমরা বাদ দিবা না। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। অবশ্যই ইম্পর্টেন্ট বা বেসিক যে ইনফরমেশন গুলো, বেসিক যে সোজা বেসিক কিওয়ার্ড গুলো, যেমন দেখো এই যে ইন্টারনেট অ্যাক্সেস, এই যে কথাটা বলছি ইন্টারনেট অ্যাক্সেস, এখানে বেসিক কিওয়ার্ড কোনগুলো? এখানে বেসিক কিওয়ার্ড হচ্ছে তোমার এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, মডেম, ইন্টারনেট, রাউটার, এই যে বেসিক কিওয়ার্ড গুলা, এই কিওয়ার্ড গুলা, তারপর ডায়াল আপ টেলিফোন, লিস্ট লাইন, এই বেসিক কিওয়ার্ড গুলা অবশ্যই তোমরা বাদ দিবে না। এগুলো দিয়ে তোমাদের টেক্সট বা তোমাদের লেখাটা অবশ্যই তোমরা লেখার চেষ্টা করবা। আর যখনই তোমাদের কোনো প্রশ্ন থাকবে, তোমরা যদি মনে করো যে না, তোমরা যদি দেখো যে না ওই প্রশ্নে তো ওই যে প্রশ্নটা তোমাদেরকে যেই টপিকটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে সেই টপিকে একটা ফিগার ছিল, ওই টপিক নিয়ে যদি প্রশ্ন করা থাকে অবশ্যই তোমাদেরকে ফিগারটা দিতে হবে। ফিগারের জন্য আলাদা একটা মার্ক থাকবে। যদি তোমার একটা ধরো এই যে ইন্টারনেট অ্যাক্সেস, এটা দিয়ে দেখতে পাচ্ছ, এই যেখানে যারা দেখতে পাচ্ছ ইন্টারনেট অ্যাক্সেস, এটাতে তোমার যদি তোমার এই শর্ট নোট আকারে যত ধরো এটা যদি 2.5 বা 3 থাকে, 1 নাম্বার শুধুমাত্র ফিগার এই জন্যই থাকবে, যদি ওই টপিকটাতে ফিগার থেকে থাকে। ইজ ইট ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি না পারি নাই? তার মানে তুমি যদি ফিগারটা না দাও, 1 নাম্বার তুমি প্রথমেই মাইনাস, অর্থাৎ 1 নাম্বার তুমি এক মার্ক পাও নাই, তোমাকে মার্কিং করা হবে 2 এর উপরে, কারণ 3 এর মধ্যে 1 তো ফিগারে চলে গেছে, ফিগার তুমি দাওই নাই, ঠিক না? তো যেহেতু তুমি ফিগার দাও নাই, তাহলে তুমি অটোমেটিক 1 নাম্বার তুমি কম পাইছো, এরপর তুমি 2 এর মধ্যে তোমার লেখার উপর ভিত্তি করে যত পাও। ইজ ইট ক্লিয়ার টু ইউ? আমি কি বোঝাতে পারছি? ইয়েস স্যার। তো এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবা, এগুলো বোঝার চেষ্টা করবা, এবং ওই অনুযায়ী, যেটা তোমাদের আগেও বলছি, ওই যে ওয়াজ মাহফিলে যে হুজুররা বলে যে তোমাদের এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যে এটার উপর যাতে তোমরা আমল করতে পারো, আমল করা। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। সো ইন দ্যাট সেন্স এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখতে হবে মনোযোগ দিয়ে।
এবং তোমাদের যদিও এটা তোমাদের এখনো ল্যাব ক্লাস বাকি আছে, তোমাদের সাথে আমার কমিউনিকেশন এবং কানেকশন এখনো শেষ হয় নাই। সো এটা আমরা আরো আপকামিং ডেজে আমরা তোমাদের যদি এরপরে কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো, কথাবার্তা বলবো। সো আমি একটু সরাসরি এখন তোমাদেরকে আমি চলে যাচ্ছি তোমাদের যে পার্থক্যগুলোর কথা বলছিলাম, যে প্রথমে তোমাদেরকে আমি একটা পার্থক্য দিয়েছিলাম, যে একদম একদম আর্লিয়ার প্রথম দিকে একটা পার্থক্য তোমাদের দিয়েছি, ডেটা এবং ইনফরমেশনের পার্থক্য। এটা তোমাদেরকে আমি প্রথম দিকে ক্লাসে দেখাইছি, ডেটা এবং ইনফরমেশনের পার্থক্য। তোমরা কি দেখতে পাচ্ছ আমার পিডিএফটা? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে অলরেডি আমি ব্রিফ করে ফেলছি এবং এটা তোমাদেরকে অলরেডি শেয়ার করা আছে, না শেয়ার করা থাকলে আমি তোমাদেরকে বলে দিব। তারপরে হচ্ছে ল্যান আর ওয়েন, খুবই ইম্পর্টেন্ট, ল্যান আর ওয়েন এর পার্থক্য। এটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, যদি আমার যতটুকু মনে পড়ে, হয়তো ব্রিফ করি নাই কারণ এটা যে টপিকটা বা পয়েন্টটা তো আজকেই মাত্র আসলো। সো ল্যান আর ওয়েন কম্পিউটার নেটওয়ার্ক থেকে। তো ল্যান আর ওয়েন যেটা তোমরা দেখতে পাচ্ছ, তো তোমরা যেটা জানো যে আমি যে পার্থক্যগুলো তোমাদের সাথে শেয়ার করি, যে ইউজুয়ালি যে পার্থক্যগুলো আমি মেক করি সেগুলোতে আলাদা একটা কলাম থাকে, সেটাকে বলা হয় কম্প্যারিজন ক্রাইটেরিয়া। অর্থাৎ যে দুইটা বিষয়ের উপরে তুমি যে দুইটা বিষয়ের মধ্যে তুমি পার্থক্যটা নির্ণয় করছো, সেই দুইটা বিষয়কে কোন কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে বা কোন কোন কি বলা যায় কোন কোন টপিকের উপর ভিত্তি করে তুমি তাদেরকে ডিফারেন্সিয়েট করবে বা আলাদা করবে। যেমন প্রথমটা হচ্ছে তাদের নাম বা ইলাবোরেশন। এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। কাভার্স বা এটা কাভারিং রেঞ্জ বলা যায়, এটাকে বলা হয় কাভারিং রেঞ্জ। কি লোকাল এরিয়াটা কাভারিং রেঞ্জ অনেক ছোট। লোকাল এরিয়াটা যেমন পেজের মধ্যে একটা হোম, একটা অফিস অথবা একটা স্কুল বা একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে লোকাল এরিয়াটা সীমাবদ্ধ থাকবে। আর লার্জ এরিয়াটা কি, ওয়ানটা কি, লার্জ জিওগ্রাফিক এরিয়া, যেমন একটা সিটি, একটা স্টেট, একটা নেশন, মানে একটা জাতির মধ্যে। ডেফিনেশনটা কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান্ড, মানে সংক্ষেপে আমরা ল্যান্ড বলবো এটাকে। ল্যান্ড ইজ এ কোম্পানি নেটওয়ার্ক কাভারিং এ স্মল জিওগ্রাফিক এরিয়া লাইক এ হোম, অফিস, স্কুল, গ্রুপ অর বিল্ডিং, যেটা তোমরা জানো আর্লিয়ার বলছে। আর ওয়ান ইজ এ কোম্পানি নেটওয়ার্ক দ্যাট কভারস এ ব্রড এরিয়া নেটওয়ার্ক হুইচ কমিউনিকেশন লিঙ্কস ক্রস মেট্রোপলিটন, রিজিওনাল ইত্যাদি ইত্যাদি। স্পিড, স্বাভাবিকভাবে ল্যান্ডের যেহেতু ল্যান্ডটা ছোট নেটওয়ার্ক, তাই এর স্পিডটা হাই, আর ল্যান্ডের তুলনায় ওয়ানের স্পিডটা স্লো। ডেটা ট্রান্সফার রেট, ল্যান্ডের ট্রান্সফার রেটটা হাই, ওয়ানের ট্রান্সফার রেটটা ল্যান্ডের তুলনায় কম। ল্যান্ডের তুলনায় ওয়ানের ট্রান্সফার রেটটা কম বলা যাবে না, কিন্তু ল্যান্ডের তুলনায় কম। ওয়ানের ট্রান্সফার রেটটা ল্যান্ডের তুলনায় কম। এক্সাম্পল, দ্য নেটওয়ার্ক ইন অ্যান অফিস বিল্ডিং ক্যান বি এ ল্যান্ড। একটা অফিস বিল্ডিং এর একটা নেটওয়ার্ক অথবা একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের একটা নেটওয়ার্ক বলতে পারো তোমরা এক্সাম্পল হিসেবে। যে আমি এখানে বলছি নেটওয়ার্ক ইন অফিস বিল্ডিং, তুমি বলতে একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের নেটওয়ার্ক, সেটা একটা ল্যান্ড। আর ইন্টারনেট, যেটা আমরা বলছি ইন্টারনেট বা এই যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কথা বলছি, এই যে ইন্টারনেট, এটাই হচ্ছে আসলে ওয়ানের এক্সাম্পল। টেকনোলজিটা কি, মানে ল্যান্ড কোন টেকনোলজিটা ইউজ করে, ল্যান্ড যে টেকনোলজি ইউজ করে সেটা হচ্ছে tend to use certain connectivity technologies, primarily Ethernet and token ring। অর্থাৎ সোজা কথা এই দুইটা, ইথারনেট এবং টোকেন রিং, এই দুটো হচ্ছে ল্যানের ল্যান এই দুটো টেকনোলজি ইউজ করে। আর ওয়ান যে টেকনোলজি সেটা হচ্ছে MPLS, ATM, ফ্রেম রিলে, X.25 ইত্যাদি ইত্যাদি। কম্পোনেন্টস, ল্যানের মেইন কম্পোনেন্ট হচ্ছে লেয়ার 2 ডিভাইস লাইক সুইচ, ডিশ, লেয়ার 1 ডিভাইস লাইক হাবস এন্ড রিপিটার্স, এগুলো হচ্ছে ল্যানের কম্পোনেন্ট। আর ওয়ানের কম্পোনেন্ট হচ্ছে লেয়ার 3 ডিভাইস লাইক রাউটার্স, multi-layer switches and technology specific devices like ATM or frame relay switches etc. এই যে ATM frame relay যেটা এখানে আছে, এই কথাগুলো আবার এখানে এই ATM frame relay রিলেটেড যে ডিভাইসগুলো সে বা যে কম্পোনেন্টগুলো সেগুলোই ওয়ান এর ক্ষেত্রে কাজে লাগে। তারপর ডেটা ট্রান্সমিশন এরর, ল্যান এর ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন এররটা কম হয়, ওয়ান এর ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন এররটা বেশি হয়। সেটআপ কস্ট, যেহেতু ল্যানটা ছোট স্বাভাবিক এটা সেটআপ কস্টটা লো হবে, মানে কম এক্সপেন্সিভ, নট ভেরি এক্সপেন্সিভ। কিন্তু ওয়ানের যেহেতু বড় কানেকশন, বড় নেটওয়ার্ক, সেজন্য এটা সেটআপ কস্ট অনেক বেশি হবে। আর এটা জিওগ্রাফিক্যাল, যেটা আগেই বলে ফেলছি, এটা স্মল জিওগ্রাফিক্যাল রেঞ্জ, এটা হচ্ছে লার্জ জিওগ্রাফিক্যাল রেঞ্জ। আর ব্যান্ডউইথ, এটার ব্যান্ডউইথটা হাই, এটার ব্যান্ডউইথটা লো, ওই আগের মতো ডেটা ট্রান্সফার রেটের মতো। সো ল্যান আর ওয়ানের পার্থক্য তোমরা দেখে ফেলবে, এটা আমি তোমাদেরকে দিব পরবর্তীতে। তারপরে র্যাম আর রম, এর পার্থক্য এটা তোমাদেরকে আগেই দিচ্ছি। সো এরপরে আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এর পার্থক্য। এটাও তোমরা অবশ্যই দেখবা, এটা তোমাদের জন্য খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ বর্তমান সময়, যেহেতু আমরা এখন ওয়াইফাই এর একটা স্বর্গরাজ্যের মধ্যে আমরা আছি। আগে ওয়াইম্যাক্সও কাজে ছিল, কিন্তু ওয়াইম্যাক্স এর যদি ওয়াইম্যাক্সটা এখন ওয়াইম্যাক্স এর মাধ্যমে আমরা ইন্টারনেট কানেকশনটা খুব বেশি ইউজ করি না, কিন্তু তারপরেও ওয়াইম্যাক্সটা আমাদের ইনফরমেশন বা ওয়াইম্যাক্স টেকনোলজি সম্বন্ধে আমাদের জানা উচিত। তাহলে আমরা একটু দেখে ফেলি। প্রথমে কি, এটার যে কম্পারিজন ক্রাইটেরিয়া, প্রথম কম্পারিজন এটা অ্যাব্রিভিয়েটেড টার্ম, যেটা তোমাদের জানা উচিত, যেটা অনেকে তোমরা জানো না। যে ওয়াইফাই, যে আমরা বলি ওয়াইফাই, হ্যাঁ ওয়াইফাই তোমরা জানো না, ওয়াইম্যাক্স তোমরা জানার তো কোনো প্রশ্নই নেই। মানে যারা ওয়াইফাই জানে না তারা ওয়াইম্যাক্সও জানে না। তাহলে ওয়াইফাই এর ইলাবোরেশনটা তোমরা অবশ্যই এটা জানার চেষ্টা করো। ওয়াইফাই এর ইলাবোরেশন, ওয়্যারলেস ফিডেলিটি। ফিডেলিটি কথার অর্থ হচ্ছে বিশ্বস্ততা।
ওকে, ওয়্যারলেস ফিডেলিটি এটা হচ্ছে ওয়াইফাই এর বিশদ রূপ, মানে ওয়্যারলেস ফিডেলিটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইফাই। আর ওয়াইম্যাক্স এর যে বিশদ রূপ সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, অর্থাৎ ওয়াইম্যাক্স যে টেকনোলজি ইউজ করে এটা হচ্ছে মাইক্রোওয়েভ কমিউনিকেশন, যেটা তোমাদের একটু আগে ওয়্যারলেস কমিউনিকেশনে ওয়্যারলেস মিডিয়া দেখছিলা, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ ছিল, রেডিও ওয়েভ ছিল ইনফ্রারেড ছিল। সো এই মাইক্রোওয়েভ কমিউনিকেশন ইউজ করা হচ্ছে ওয়াইম্যাক্স, কারণ ওয়াইম্যাক্স এর ইলাবোরেশন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ইন্টারঅপারেবিলিটি মানে যেসব ক্ষেত্রে নিজেদের মধ্যে অপারেশন হয়, মানে অপারেবিলিটি নিজেদের মধ্যে হয়, ইন্টারঅপারেবিলিটি। তো ওয়ার্ল্ড ওয়াইডে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যদি নিজের মধ্যে ইন্টারঅপারেবিলিটি হয় বা নিজের মধ্যে অপারেশনাল কাজকর্ম হয় মাইক্রোওয়েভ অ্যাক্সেসের জন্য, সেটাকে বলা হয় ওয়াইম্যাক্স। আর ডেফিনেশন হচ্ছে ওয়াইফাই ইজ এ ওয়্যারলেস LAN technology which could be used in short range and a most common wireless technology used in home hotspots and corporate internal wireless network, যেটা তোমরা জানো। এটা আমরা হাউসের মধ্যে ইউজ করতে পারি, যেখানে একটা ওয়াইফাই হটস্পট থাকে, অথবা একটা অফিসেরও ওয়াইফাই থাকতে পারে এবং থাকে, এটা বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ অফিসে এটা আছে। আর ওয়াইম্যাক্স হচ্ছে একটা 4th জেনারেশন মোবাইল অ্যাক্সেস টেকনোলজি which provides long range wireless broadband service। ওয়াইম্যাক্স হচ্ছে long range broadband service। তারপর IEEE স্ট্যান্ডার্ডস, এটা IEEE স্ট্যান্ডার্ড 802.1 অন, এটা হচ্ছে 802.16। এটা রেঞ্জটা কম, এটা রেঞ্জটা অনেক বেশি। এটা রেঞ্জ কম মানে মাত্র 100 মিটার বা এরও কম হইতে পারে। আর স্যার এটা হচ্ছে 80 থেকে 90 কিলোমিটার বা তারও বেশি। হ্যাঁ বলো। স্যার এই যে ড্রোন গুলা যে হয়, এগুলাতে কি ওয়াইম্যাক্স না ওয়াইফাই করে, মানে কাজে লাগে? ড্রোনগুলোতে জি স্যার। ড্রোনগুলো তুমি কিভাবে উড়াচ্ছ সেটা বলো। এই যেমন রিমোট কন্ট্রোল গুলার কথা বলতেছি। রিমোট কন্ট্রোল গুলোর কথা বলতেছো? হ্যাঁ, এখন রিমোট কন্ট্রোল গুলো তোমার কিভাবে তুমি করতেছো, বা তুমি কিভাবে, বা ড্রোন বাদ দাও, এটা রিমোট কন্ট্রোল গাড়ির কথা বলো। রিমোট কন্ট্রোল গাড়ি সেটা কিভাবে হইতে পারে বলো। না স্যার, বলতেছি এখানে যে মানে ওয়াইফাই এর কথা বলা হচ্ছে 100 মিটার, ওটা তো 100 মিটারেরও বেশি হয়, এই জন্য কি বলতেছি ড্রোনের কথা। ওইটা তো তোমার রিমোট কন্ট্রোল, ওইটা তো এখন রিমোট কন্ট্রোল ওইটা তো ওয়্যারলেস একটা কমিউনিকেশন বা ওয়্যারলেস একটা ট্রান্সমিশন হচ্ছে। ইউজুয়ালি তুমি যখন তোমার মোবাইলের মাধ্যমে একটা ড্রোনকে উড়াচ্ছ, মোবাইলের অ্যাপের মাধ্যমে তো ড্রোন ইউজুয়ালি উড়ানো যায়। সো তখন সবাই মোবাইলের অ্যাপটা তো তোমার সেটা একটা মোবাইল ডেটা দিয়ে হইতে পারে, অথবা তোমার ওয়াইফাই কানেকশন দিয়ে হইতে পারে। তোমার ওয়াইফাই কানেকশন দিয়ে তুমি তখন ওই ড্রোনটাকে উড়াচ্ছ। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? মোবাইল যে ওয়াইফাই কানেকশনের সাথে জড়িত, সেই ওয়াইফাই কানেকশন দিয়ে তুমি তোমার ড্রোনটাকে বা ওই যে ড্রোন প্লেনটাকে বা ওই যে হেলিকপ্টারটাকে তুমি উড়াচ্ছ। সো এইটার মধ্যে তোমার স্বাভাবিকভাবে এটা 100 মিটার হইতে পারে, অথবা 100 মিটার থেকে একটু প্লাস মাইনাস হইতে পারে। দিস ইজ নট এ বিগ ডিল। ওকে, এটা তো ড্রোনের রেঞ্জের উপর নির্ভর করে, এটা কমপ্লিট ডিফারেন্ট টেকনোলজি। এটা তো ইউজুয়ালি ড্রোনের রেঞ্জের উপর নির্ভর করে। আমি কি বোঝাতে পারছি? সো আমাদের যেটা টপিক, ওয়াইফাই রেঞ্জটা অনেক কম আর ওয়াইম্যাক্স এর রেঞ্জটা অনেক বেশি। ডাটা ট্রান্সফার রেট, ওয়াইফাই ডাটা ট্রান্সফার রেটটা 54 Mbps আপ টু, আর এটা ডাটা ট্রান্সফার রেট বেশি আপ টু 100 Mbps। আর চ্যানেল ব্যান্ডউইথ, এটার চ্যানেল ব্যান্ডউইথটা 20 মেগাহার্টজ, এর চ্যানেল ব্যান্ডউইথটা 1.25 থেকে 20 মেগাহার্টজ। মানে এই জাস্ট এই ইনফরমেশনগুলো তোমরা একটু জানার এবং মুখস্থ করার চেষ্টা করবা। আর এটা হচ্ছে ডিফারেন্স ইন ম্যাক লেয়ার, অর্থাৎ এটা যে ম্যাক মানে হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এটা যে ম্যাক লেয়ার, ওয়াইফাই এর ম্যাক লেয়ারটা কানেকশনলেস CSMA CA প্রোটোকল ইউজ করে, আর এটা কানেকশন ওরিয়েন্টেড ম্যাক প্রোটোকল ইউজ করে। এটা হচ্ছে কানেকশনলেস আর এটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড। ওকে, আর এটার যে এটা সার্ভিসটা তুমি চাইলে তুমি যে কোনো এক জায়গায় থেকে তুমি একটা ওয়াইফাই কানেকশন যে কোনো জায়গা থেকে নিতে পারো, অথবা তুমি একটা ওয়াইফাই কানেকশন নিজেও তুমি কনফিগার করতে পারো। ওয়াইফাই তুমি চাইলে নিজেও কনফিগার করতে পারো। কিভাবে জানো? তুমি একটা ল্যান্ড কানেকশন দিয়ে তুমি চাইলে তোমার একটা মোবাইলকে অথবা তুমি তোমার কম্পিউটারকে হটস্পটে পরিণত করতে পারো কিনা? পারো না? জি স্যার, পারি। যেমন আমরা মাঝে মাঝে আমাদের মোবাইল ডেটা থেকে মোবাইল ডেটা দিয়ে আমি যখন আমার স্মার্টফোনটা আমি ইন্টারনেট অপারেট করি, আমার মোবাইল বা স্মার্টফোন থেকে আমার হটস্পট অন করে দিই। আমার আশেপাশে দেখা যায় আরো 2-3 জন আমার ইন্টারনেটটা চাইলে ইউজ করতে পারে। আমি কিন্তু ইন্টারনেট ইউজ করছি মোবাইল ডেটা থেকে, বা কোনো আমার হয়তো অন্য কোনো ল্যান্ড কানেকশন থেকে বা অন্য কোনো সোর্স থেকে ইন্টারনেট ইউজ করছি। সোর্স থেকে ইউজ করে আমার মোবাইলটাকে আমি একটা ওয়াইফাই হটস্পট বানিয়ে ফেললাম। পসিবল কিনা? কিন্তু আমি নিজে কিন্তু ওয়াইম্যাক্স বানাতে পারবো না। আমাকে ওয়াইম্যাক্স বানানোর জন্য অবশ্যই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি এর, যেটা একটু আগে তোমাদেরকে বলছিলাম ইন্টারনেট অ্যাক্সেসের ক্ষেত্রে, আইএসপি এর হেল্প
নিতে হবে বা এই আইএসপি থেকে কিনে নিতে হবে এটা। ইনস্টলেশন কস্ট ওয়াইফাই যেহেতু এটা ছোট, ইনস্টলেশন কস্ট অনেক চিপ, যে মানে ইনস্টলেশন কস্টটা অনেক সস্তা বা অনেক কম। ইনস্টলেশন কস্ট এত কম যে তুমি নিজেও এটা ইনস্টল করতে পারো, নিজে একটা হটস্পট বানাতে পারো, তাই না? কিন্তু ওয়াইএমএক্স এর ইনস্টলেশন কস্ট অনেক এক্সপেন্সিভ, এটার জন্য আলাদা একটা কোম্পানি লাগে, ওয়াইএমএক্স কোম্পানি লাগে, যে বাংলালায়ন একটা কোম্পানি, কিউবির একটা কোম্পানি, বা ওল্লোর আগে এগুলো একটা কোম্পানি ছিল, এগুলো সবগুলো এখন অলমোস্ট ভ্যানিশড। আর অ্যাপ্লিকেশনস এবার বলা হচ্ছে ওয়াইফাই ইজ নিডেড টু সার্ভ ফর হাউসহোল্ড এন্ড কর্পোরেট নিডস অফ ইন্টারকানেক্টিভিটি, মানে হাউসহোল্ড মানে আমাদের বাসাবাড়ি অথবা কর্পোরেট কোনো অফিস আদালতে এটা ইন্টারকানেক্টিভিটি মানে ইন্টারনেটের জন্য এটা দরকার হয়। আর ওয়াইফাই টেকনোলজি কানেক্টস প্রিন্টার্স টু কম্পিউটার, গেমিং কনসোলস টু রাউটার এটসেট্রা, মানে ওয়াইফাই টেকনোলজি চাইলে এই কাজগুলো করতে পারি। যেমন আমরা এই যে এখন যেটা বলছি যে আমাদের ওয়াইফাই এর মাধ্যমে আমরা কি করতে পারছি, আমরা আমাদের একটা মোবাইল ফোনের মাধ্যমে আমরা ড্রোন চালাতে পারছি, যে একটু আগে একজন বললো, তাহলে মোবাইল ফোনের মাধ্যমে ড্রোন চালাচ্ছি, তাহলে মোবাইল ফোনটা কিভাবে কানেক্টেড, ওয়াইফাই এর মাধ্যমে কানেক্টেড। আবার আমার মোবাইল ফোনের বা স্মার্টফোনের মাধ্যমে আমি রিমোট কন্ট্রোলে কোনো কাজ করি, যেটা আমরা ইন্টারনেট অফ থিংস বলি, যেটা বলে আইওটি। মানে এটা আস্তে আস্তে এই টেকনোলজিটা আসছে এবং বাইরের বিশ্বে অলরেডি এই জিনিসটা আছে, যে আমি চাইলে কি করতে পারি, আমার মোবাইল ফোনের মাধ্যমে আমি ফ্যানের সুইচ, ফ্যানের রেগুলেটর বা বাড়াতে কমাতে পারি, আমি লাইটটা বন্ধ করতে পারি, লাইটের সুইচ অন অফ করতে পারি, ফ্যানের সুইচ অন অফ করতে পারি। আমার ঘরের একটা পর্দা আছে, ধরো আমার ঘরে এখন আলো আসছে, আমি চাইলে পর্দাটা টেনে দিতে পারি যাতে আলোটা না আসে, আবার আমি চাই ঘরে আলো আসুক, পর্দাটা আমি ওপেন করে দিতে পারি। তোমরা কি এই বিষয়গুলো সম্পর্কে জানো কিনা? এটা সম্পর্কে জানো? এটাকে বলে আইওটি বা ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস এটা আজকে একটু সার্চ করে দেখবা, আইওটি কি জিনিস। ইন্টারনেট অফ থিংস মানে বিভিন্ন বস্তু বা অবজেক্ট, জিনিসের মধ্যে ইন্টারনেট কানেকশন, বুঝাতে পারছি? এটাকে বলা ইন্টারনেট অফ থিংস, আইওটি। এটা তোমরা সার্চ করে দেখবা। আর ওয়াইএমএক্স টা কি? ওয়াইএমএক্স ক্যান বি ইউজড টু প্রোভাইড ইন্টারনেট সার্ভিসেস টু এ লার্জার এরিয়া where it can serve household mobile phones and even ওয়াইফাই হটস্পট। অর্থাৎ তুমি ওয়াইএমএক্স কানেকশন থেকেও তুমি চাইলে ওয়াইফাই হটস্পট তৈরি করতে পারো। ইজ ইট ক্লিয়ার? সো এগুলো তোমরা দেখবা, আমি এটা শেয়ার করবো তোমাদের সাথে এটা। এরপরে আরেকটা ডিফারেন্স হচ্ছে রেডিও ওয়েভ এবং মাইক্রোওয়েভের ডিফারেন্স। রেডিও ওয়েভ এবং মাইক্রোওয়েভের ডিফারেন্স এটা তোমাদের এটা আরেকটা ডিফারেন্স, যেটা ওয়্যারলেস মিডিয়া বা ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে এটা কাজ করে। সো এটা জাস্ট আমি তোমাদেরকে এই কাজটা দিচ্ছি, এটা আমি তোমাদের শেয়ার করে দিব। এটা তোমরা রেডিও বা মাইক্রোওয়েভের মধ্যে ডিফারেন্সটা তোমরা এখান থেকে পড়ে ফেলবা। সো তোমাদের আমি মেইনলি যে পার্থক্যগুলো আমি দিব সেটা আমি একটু বলে রাখি। প্রথমটা হচ্ছে ডেটা এন্ড ইনফরমেশনের মধ্যে ডিফারেন্স, তারপর ল্যান আর ওয়ান এর মধ্যে ডিফারেন্স, রেডিও আর মাইক্রোওয়েভের মধ্যে ডিফারেন্স, র্যাম আর রম এর মধ্যে ডিফারেন্স, তারপর হচ্ছে ওয়াইফাই ওয়াইএমএক্স এর মধ্যে ডিফারেন্স। পাঁচটা, এই পাঁচটা আমি তোমাদের এখনই তোমাদের মেসেঞ্জারে আমি শেয়ার করে দিচ্ছি। এবং তোমাদের কিছু আমি তোমাদের পাইথনের কিছু বিষয় নিয়ে আমি অ্যানালাইসিস করছি, কিভাবে তোমাদেরকে আমি পাইথনের প্রোগ্রামগুলো দেখাবো, আর সি প্রোগ্রামগুলো তো কোড ব্লকস দিয়ে দেখাবো। সো পাইথনের প্রোগ্রামগুলো আমি তোমাদের কিভাবে দেখাবো সেগুলো আমি একটু সার্চ করছি, অ্যানালাইসিস করছি, সেটাকে অনলাইনে দেখাবো নাকি অফলাইনে দেখাবো। সো ওইগুলো আমি তোমাদেরকে একটু আমি সার্চ করে আমি তারপর তোমাদেরকে এটা আমি শেয়ার করবো। So Wi-Fi, data information, Wi-Fi, WiMAX, LAN, WAN, radio, microwave, RAM, ROM, ঠিক আছে? সবগুলো পিডিএফ আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম। তোমরা কি দেখতে পাচ্ছ আমার মেসেঞ্জারটা? হ্যাঁ, এটারও কিন্তু দেখা যাচ্ছে। তোমাদেরকে আমি যে সেন্ড করলাম, এটাও কিন্তু প্রথমে একটা আমি সেন্ডার, তাই না? আমি সেন্ডার, এটা কিন্তু প্রথমে একটা মেইল সার্ভারে গেছে, এটা একটা সার্ভারে গেছে, ফেসবুকের সার্ভার। মেসেঞ্জার তো ফেসবুকের কন্ট্রোল, ফেসবুকের এক সার্ভারে যাওয়ার পরে এরপরে তোমাদের এন্ডে, তোমরা হচ্ছে এন্ড ইউজার, আমি হচ্ছে সেন্ডার, তোমরা এন্ড ইউজার বা রিসিভার। তোমাদের কাছে এরপরে তোমাদের কাছে কিন্তু এই মেসেজটা তোমাদের কাছে গেছে, বা ইমেলটা, এই যে ইমেল না, এটা এই মেসেজগুলো বা এই যে পিডিএফ ফাইলগুলো তোমাদের কাছে গেছে, এবং তোমাদের কাছেও কিন্তু আরেকটা সার্ভারের মাধ্যমে তোমাদের কাছে আসছে। আমি কি বোঝাতে পারছি? হয় আমি যে সার্ভারে পাঠাইছি সেই সার্ভার থেকে আসছে, অথবা ওই সার্ভার থেকে অন্য একটা সার্ভারে গেছে, সেই সার্ভার থেকে তোমাদের কাছে আসছে। আবার তোমাদের যে জিওগ্রাফিক্যাল লোকেশন সেটার ভিত্তি করে আবার এক এক যে লোকেশন, ধরো এক এক দেশে আবার এক একটা সার্ভার থেকেও আসতে পারে। আমি কি বোঝাতে পারছি? ধরো আমি একটা দেশে আছি, তুমি আরেকটা দেশে আছো, আমি যে দেশে আছি সেই দেশে সার্ভার একটা, তোমার দেশে সার্ভার আরেকটা।
তাহলে আমি ফেসবুক এর মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে তোমাকে একটা ডেটা সেন্ড করছি বা একটা ফাইল সেন্ড করছি, তো আমার ফাইলটা আমার দেশের জন্য যে সার্ভারটা বরাদ্দ সেখানে যাবে, সেখান থেকে তোমার দেশে যে সার্ভারটা বরাদ্দ সেখানে যাবে, সেখান থেকে তারপর তোমার কাছে যাবে। আবার আমার দেশটা যদি বড় হয় তাহলে আমার দেশে আবার অনেকগুলো সার্ভার থাকতে পারে। ইজ ইট ক্লিয়ার? তো আমার দেশের আমি যে মেসেজটা বা ফাইলটা সেন্ড করছি সেখানে আমার দেশে একটা সার্ভারের কাছে সার্ভারে যাবে, সেখান থেকে তোমার দেশের একটা সার্ভারের কাছে যাবে, ওখান থেকে তোমার কাছে আসবে। সো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো এবং এই জিনিসগুলো তোমাদের মনে থাকবে। সো এরপরে মোটামুটি আমাদের থিওরি যে পার্টটা, সো থিওরি পার্টটা আমরা এখান থেকে আলটিমেটলি আমরা এখান থেকে ক্লোজ করতে পারি। সো এরপরে আমরা খুব দ্রুততার সাথে আমাদের প্রোগ্রামিং এর যে পার্ট, প্রথমত আমাদের এই কোড ব্লকস এর মাধ্যমে কম্পিউটার প্রোগ্রামিং কিছু আমাদের প্রবলেম সলভ করব, বেসিক প্রোগ্রামিং, এবং সেই প্রোগ্রামগুলো আমরা সি এর মাধ্যমে করব, যেটা তোমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস আছে, সি এর মাধ্যমে করব। আবার কিছু আমরা কোড ব্লকস, এই সি এর যেগুলো সেগুলো কোড ব্লকস নামক কম্পাইলারের মাধ্যমে করব, আর ওই সেম প্রোগ্রামগুলো আবার পাইথনের মাধ্যমেও, পাইথন কম্পাইলারের মাধ্যমে আমরা সেগুলো সলভ করব বা আউটপুট বের করার চেষ্টা করব। আমি নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পারছি। সো এভাবে আমাদের অলমোস্ট আমরা এই কোর্সের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি। থিওরি আজকে শেষ হয়ে গেল, এরপরে ল্যাবেও তোমাদের আস্তে আস্তে আমি ল্যাবের পার্টটাও আস্তে আস্তে শেষ করে ফেলবো। সো সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য এবং পুরা লম্বা সময় ধরে থিওরি ক্লাস করার জন্য। থিওরির যে বিশাল একটা অংশ তোমরা কভার করেছো, ফলো করেছো। সো তোমাদের যে ধৈর্য, তোমাদের যে মনোযোগ এবং তোমাদের যে তোমাদের যে শক্তি, সো সবকিছুর জন্যই আমি তোমাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। তোমাদেরকে আমি এটার জন্য তোমরা অবশ্যই এটা প্রশংসা দাবি রাখে। সো এই ক্রেডিটটার পাওয়ার যোগ্যতা তোমরা রাখো। তো আশা করি এই এই যে মনোযোগ এবং এই যে ধৈর্য, এই যে পড়ালেখার প্রতি আন্তরিকতা, এটা তোমাদের আপকামিং ডেজে থাকবে। এবং পরীক্ষা তোমরা ভালো করে পরীক্ষা দিবা, ভালো করে পড়ালেখা করবা, পড়ালেখা করে পরীক্ষা দিবা, এবং এভাবে তোমরা তোমাদের এই আজকে এইটা এখন ফার্স্ট ইয়ার শেষ হবে, তারপর সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এভাবে মাস্টার্স শেষ করে তোমরা তোমাদের সাকসেসফুলি, আমি আশা করি যে তোমাদের ইউনিভার্সিটি লাইফটা তোমরা কমপ্লিট করবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো কি কোনো কিছু বলার আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্লিজ। স্যার আপনি যখন স্যার ওই এসটিটিপি নিয়ে বলতেছিলেন না স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। আমরা স্যার দেখি যে স্যার এখানে এসটিটিপিএস লেখা থাকে স্যার, এটা কি স্যার কিছু আচ্ছা, একটা স্যার? এটা কোনো কারণে আমি স্কিপ করে গেছি, এটা আমার মাথায় ছিল HTTPS সম্বন্ধে তোমাদের বলার। সো থ্যাংক ইউ ফর ইওর কোয়েশ্চেন এন্ড থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি। সো HTTPS কথাটা দিয়ে বোঝায় সিকিউরড। HTTP হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এরপরে এস লাগানোর মানে হচ্ছে সিকিউরড। এস দিয়ে বোঝায় সিকিউরড বা সেফ। বুঝাতে পারছি? ইজ ইট ক্লিয়ার টু ইউ? জি স্যার। এস দিয়ে বোঝায় সিকিউরড বা সেফ। আর কেউ কোনো কিছু বলতে চায় বা কারো কোনো প্রশ্ন বা কনফিউশন আছে কিনা? আজকে নেটওয়ার্ক বেশি হ্যাঁ বুঝি নাই স্যার, নেটওয়ার্ক খুব পুয়ার ছিল, এইজন্য বেশ কয়েকবার বেরিয়ে গেছিলাম স্যার। স্যার আমার ক্ষেত্রে এটা হয়েছে, অনেকবার স্যার বের হয়ে গেছে নেটওয়ার্কের সমস্যার কারণে। অসুবিধা নাই, তোমাদের অ্যাটেন্ডেন্সটা তোমরা পাবে, অ্যাটেন্ডেন্স নিয়ে আশা করি সমস্যা হবে না। ওকে। আর তোমাদের অনেকে আমি দেখতে পাচ্ছি, সো দিস ইজ ভেরি ব্যাড, তোমাদের অনেকেই আমি দেখতে পাচ্ছি তোমাদের এখনো জুম টাইটেলটা রিনেম করো নাই, অনেকেই নাম টাম দিয়ে রাখছো, নাম আইডি নাম নরমাল নাম দিয়ে রাখছো। একজনকে দেখতে পাচ্ছি তানজিলাতুর নূর, তার তো আমি আইডি জীবনেও পাবো না, কারণ তার নাম তাকে আমি নাম হিসেবে দিয়ে চিনি না, তাকে আইডি দিয়ে চিনি। তানজিলাতুর নূর, আর ইউ হিয়ারিং মি? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তানজিলাতুর নূর। আসিফ কি শুনতে পাচ্ছে আমাকে? আমি সি আর আসিফের সাথে কথা বলছি। আসিফ, আচ্ছা তানসিফুর রহমান কি আছে? তানসিফুর রহমান? জি স্যার, আছে স্যার। আচ্ছা, তানজিলাতুর নূর, ওর আইডিটা তো আমি জানি না, সো আমি তো ওর অ্যাটেন্ডেন্সটা দিতে পারবো না। So I don't know she is present or not, and it's completely disappointing that
she is she is completely unattentive, and her attentionlessness will decrease her credit, and that is really disappointing for me. So তুমি ওর আইডি আমি জানি না, ও যেহেতু প্রেজেন্ট, ওকে আমার ওর অ্যাটেন্ডেন্স আমার দিতে হবে। সো ওর আইডিটা তুমি আমাকে একটু শেয়ার করবে। আর যদিও এটা এখানে অবশ্যই আমি বলে রাখা উচিত যে তোমরা শুধুমাত্র ক্লাসে যদি প্রেজেন্ট থাকো বা ক্লাসে জয়েন করে যদি অন্য জায়গায় ঘোরাফেরা করো, আলটিমেটলি লসটা কিন্তু তোমারই হবে। এটা কিন্তু অন্য কেউ এই লসের ভাগিদার হবে না, লসের ভাগিদারটা তুমিই হবা, শুধুমাত্র ক্ষতি একমাত্র তোমারই হবে। সো ক্লাসের অ্যাটেন্ডেন্স প্লাস মাইনাস সবাই পাবে। যেমন গত ক্লাসে 95 জন প্রেজেন্ট ছিল, হয়তো 95 জনের মধ্যে 70 জন বা 80 জন অ্যাটেন্ডিভ ছিল, বাকি 15-20 জন হয়তো অ্যাটেন্ডিভ ছিল না বা নাও থাকতে পারে। সো দ্যাটস নট এ বিগ ডিল। তুমি অ্যাটেন্ডেন্সটা পেয়ে যাচ্ছ মানে তুমি সবকিছু পেয়ে যাচ্ছ তা কিন্তু না। তুমি অ্যাটেন্ডেন্সটা পেয়ে যাচ্ছ মানে তোমার জাস্ট একটা অংশ, জাস্ট তুমি হয়তো 5 মার্ক বা 10 মার্ক হয়তো তোমার সিকিউর হচ্ছে, কিন্তু বাকি যে বিশাল একটা অংশ রয়ে যাচ্ছে 100 মার্কসের মধ্যে তোমার বিশাল একটা পোর্শন 80-90 বা 95 যে রয়ে যাচ্ছে, এটা কিন্তু তোমাকে সিকিউর করতে হবে পড়ালেখার মাধ্যমে। সেখানে তোমার অনেকগুলো টিউটোরিয়াল হবে। তোমরা জানো যে তোমাদের ক্লাস যখন তোমাদের আমাদের যখন ফিজিক্যাল ক্লাসরুমে আমরা যাওয়ার সুযোগ পাবো, তখন তোমাদের অনেকগুলো টিউটোরিয়াল হবে, তোমাদের অনেকগুলা কুইজ টেস্ট হবে, তোমাদের ল্যাব টেস্ট হবে, তোমাদের পরীক্ষা, যে পরীক্ষাগুলো মৌখিক পরীক্ষা ভাইভা হবে। সো এই যে এক একটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, ল্যাব টেস্ট, ভাইভা, কুইজ টেস্ট, টিউটোরিয়াল, দ্যাট ইজ ক্লাস টেস্ট, এগুলো সবগুলোর মাধ্যমেই কিন্তু তোমাদের বিভিন্ন মার্কস গুলো দেওয়া হবে। শুধুমাত্র অ্যাটেন্ডেন্স থেকে যে তোমার মার্কস পেয়ে যাবে তা কিন্তু না। সো তোমাদের পড়ালেখার ব্যাপারে আমি আশা করি, যেটা একটু আগে বললাম, তোমাদের পড়ালেখার ব্যাপারে অবশ্যই তোমাদের অনেক বেশি মনোযোগী হতে হবে। সো আর কেউ কি কোনো কিছু বলবে? কারো কোনো কিছু কোয়েশ্চেন কোনো কিছু বলার আছে কিনা এই কোর্স নিয়ে, যে আমাদের আজকে থিওরি ক্লাসটা আমরা কমপ্লিট করছি? পড়াশোনা মনোযোগ ধরে রাখা অনেক টাফ হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, আমি বুঝি নাই স্যার, পড়াশোনায় মনোযোগ বসানোটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। কেন কেন? ক্যাম্পাস বন্ধ স্যার, একদম একলা স্টুডেন্ট নাই। তারপর হচ্ছে যে একটা আগে গ্রুপিং ছিল, এরকম ভাব নাই, এনভায়রনমেন্টটা পুরা। হ্যাঁ, হোয়াটএভার, তোমাদের এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আসসালামু আলাইকুম। তোমরা চাইলে 4-5 জনে মিলে হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারো, মেসেঞ্জার গ্রুপ করতে পারো। গ্রুপ স্টাডি এখন অনলাইনেও পসিবল। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা কেন? টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের মাধ্যমে আমরা এখন গ্রুপ স্টাডি করতে পারি, অনলাইনে করতে পারি। স্যার আসসালামু আলাইকুম, আমাকে ডাকছিলেন স্যার? হ্যাঁ আসিফ, কেমন আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আমার নেট সমস্যা করতেছিল। আচ্ছা, সমস্যা নাই। সো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। যদি আর কারো কোনো প্রশ্ন বা কোনো কোয়েরি না থাকে তাহলে আমি ক্লাস ক্লোজ করছি। ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ অল। স্যার আসসালামু আলাইকুম। ওকে, বেস্ট অফ লাক এভরিবডি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ইউ ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম।